আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগা বক্সের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি। আজকে আমরা শুনব এক গ্রামের দরিদ্র অসহায় ছেলে এবং জিনের রাজকন্যার প্রেমের এক অলৌকিক কাহিনী। পরীরা মানুষকে আসলে কেন তুলে নিয়ে যায়, তাদেরকে নিয়ে গিয়ে কী করে, কোথায় রাখে এবং আসল উদ্দেশ্যটা কী, সেটাই আজকের এই গল্পের মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অনেকেই চিন্তা করেন যে পরী হাজির করবেন, জিন পরী কীভাবে হাজির করতে হয়। আজকের ঘটনাটি ঠিক সেরকমই একটি ঘটনা, যেই ঘটনাটি আপনি শুনতে চলেছেন। ঘটনাটি আপনাকে একই সঙ্গে রোমান্টিকতার থ্রিল দিবে, সেই সঙ্গে জিনের দেশে যাওয়ার অভিজ্ঞতার একটা ফিল দিবে। সেহেতু এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ জানাচ্ছি। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটি যারা এখন পর্যন্ত ফলো দেননি, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন। আপনাদের জন্য প্রতিদিন নিয়মিত ভিডিও নিয়ে আসি। অনেক মেহনত করতে হয়, কষ্ট করতে হয়, অনেক কষ্ট করে রেকর্ডিং করতে হয়, গল্প লিখতে হয়। কিন্তু আপনারা যদি বেশি বেশি করে সাপোর্ট না করেন, তাহলে হয়তো সেই কষ্ট বৃথা যাবে। সেহেতু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা আমাদের এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আপনাদের ভালোবাসা জানিয়ে দিন। আমরা আজকে জানবো গ্রামের অতি সাধারণ একজন যুবক মেহেরাবের জীবনের ঘটনা, যে কিনা পেশায় একজন সাধারণ কৃষক, আবার দিনমজুরও বলা চলে। সব মিলিয়ে তার সঙ্গে কি ঘটেছিল এই পুরো গল্পতে আসুন জানা যাক। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনায়। আমার নাম মেহেরাব। আমি একজন গ্রামের সাধারণ কৃষক ছেলে ছিলাম এবং সেই সঙ্গে আমার দারিদ্রতা আমাকে ছোটবেলা থেকেই কুড়ে কুড়ে খেয়েছিল। আমার বাবা নিজেও একজন কৃষক ছিল। আমাদের আতকানি জমি ছিল। আমাদের বাড়ি ছিল যশোরের মনিরামপুরে। সেখানেই আমরা বসবাস করতাম। এখন আমাদের আর সেখানে কিছু নেই। যা টুকটাক জমি জমা ছিল তা বেচে কিনে আমরা অন্য এলাকায় চলে এসেছি, কারণ সেখানে আমাদের কিছু সমস্যা ছিল, যার কারণে আমরা আর সেই এলাকায় থাকতে পারিনি। বর্তমানে আমরা এমন একটা জায়গায় আছি যেটা কিনা আমাদের নিজ জেলা থেকে অনেকটা দূরে। আমার জীবনে এক অদ্ভুত ঘটনা আছে, যা আমি নিজেকে এখন পর্যন্ত বিশ্বাস করাতে পারি না। একটা পরী যে কিনা আমার জীবনে এসেছিল এবং সে হয়তো আমার জীবনে থাকলেও থেকে যেতে পারত, কিন্তু তার রেশ আমার জীবনে রয়ে গিয়েছে এবং আমাকে সে এত ধন সম্পদশালী করে রেখে গিয়েছেন। তবে তার সামনে তার ভালোবাসা হয়তো কিছুই না। আজকে আমি শোনাবো আমার জীবনের ঘটনা। ঘটনাটির সময়কাল 2006। তখন আমার বয়স 20-21 বছর এবং কিভাবে আমার সঙ্গে ঘটনাটি ঘটেছিল সেটাই আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন আমার ঘটনায় চলে যাওয়া যাক। আমার বাবা একজন দরিদ্র কৃষক। মানুষের খেতে কৃষি কাজ করে বা বর্গা জমি চষে আমাদেরকে ছোটবেলা থেকেই মানুষ করেছেন। আমরা মোট 8 ভাই বোন, তার ভিতরে পঞ্চমতম ছিলাম হচ্ছে আমি। একটু বড় হওয়ার কারণে আব্বার সঙ্গে খেতে খামারে কাজ করতে হয়েছে আমাদের। বিশেষ করে আমরা 4 ভাই আব্বার সঙ্গে খেতে খামারে কাজ করেছি একসঙ্গে। এটাই ছিল আমাদের একমাত্র পেশা। ছোটবেলা থেকেই পড়াশোনা খুব বেশি একটা করা হয়নি, তবে আমার পড়াশোনার প্রতি আগ্রহ ছিল বেশ বেশি। সেহেতু ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছি। এর পরের যে খরচ বা যা কিছু, এটা আব্বা বহন করতে পারেননি, যার কারণে ওইখান থেকেই বাদ দিতে হয়েছে পড়াশোনা। কৃষি জমিতে কাজ করেই আর দিনমজুরি করেই হয়তো আমার দিন কাটত। কৃষি জমিতে ধান কাটতাম, গমের সময় গম কাটতাম, পাট কাটতাম, এগুলোই ছিল আমার কাজ। পাশাপাশি রাস্তার কাজ বা অন্যান্য কাজ পেলে সেগুলো করতে যেতাম। সব মিলে এভাবেই আমার সময় কাটছিল। তো যেদিন মূলত আমার সঙ্গে ঘটনাটি ঘটে সেদিন ছিল হচ্ছে এক বৃহস্পতিবার। আমার এক হিন্দু বন্ধু ছিল, ওর নাম ছিল হচ্ছে গোপাল। তো গোপালের সঙ্গে আমার মোটামুটি বেশ ভালো সম্পর্ক ছিল। তো ওই দিনকে ছিল হচ্ছে গোপালের যে বোন ছিল, সেই বোনের বিয়ে ছিল। তো সাধারণত হিন্দু বিয়েতে আমি কোনোদিন যাইনি বা কোনোদিন যাওয়ার ইচ্ছেও ছিল না। তবে গোপাল খুব করে আমাকে দাওয়াত দিল যাওয়ার জন্য। ওর সঙ্গে খুব ভালো করে মিশতাম আমি। তো যাওয়ার জন্য দাওয়াত দিল। আমি আমাদের পাশের গ্রামে ওদের বাড়ি ছিল, একদমই কাছে। তো ভাবলাম গিয়ে চলে আসবো। তো সেদিনকে হচ্ছে আমি ওদের এখানে গিয়েছিলাম। তো ওদের এখানে বিশেষ কিছু কিছু জিনিস ঘটে, বিশেষ করে কালো জাদুর কিছু ব্যাপার ঘটে। সেই বিষয় সম্পর্কে আমি জানতাম না আসলে যে কালো জাদু কীভাবে করে বা কেন করে। তো গোপাল আমাকে বিয়ে বাড়ির সমস্ত জিনিসপাতি ঘুরে দেখাচ্ছিল। আর ওদের হিন্দু মহল্লায়
এখন পর্যন্ত আমি যে ছোটোবেলা থেকে বড় হয়েছি কোনোদিন ওদের হিন্দু মহল্লায় ঢুকি নাই আমি। তো ওই অবস্থায় ওই দিনকে আমি গোপালের সঙ্গে গেলাম। সেখানে যাওয়ার পর ওর বোনের যে বিয়ের অনুষ্ঠান ছিল সেই বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম। অ্যাটেন্ড করার এক পর্যায়ে গোপাল আমাকে হচ্ছে ওই ওদের ওখানে যে রাম বা ওয়াইন জাতীয় যেগুলো জিনিসগুলো খায় ওরা, তো বললো বিদেশি জিনিস একটু খা। আমি সেদিনকে খাইলাম। খাওয়ার পর আমার আর তেমন হিতাহিত জ্ঞান নেই। আমি ও এবং আরও কিছু বন্ধু আমরা হাঁটতে হাঁটতে শ্মশান ঘাটের দিকে গেলাম। আমি এরকম সাধারণত নাপাক জায়গায় কখনো যাই না এবং কখনো ওইগুলো কিছু করিও না। তো ওইখানে যাওয়ার পর ওই দিন রাতে মোটামুটি যা ঘটছে সেটাই আমি আপনাদেরকে বলি। মোটামুটি হচ্ছে ওই শ্মশান ঘাটের ওইখানে এক তান্ত্রিক হচ্ছে কালো জাদু করতেছিল। ওরা কালো জাদু নিয়ে চর্চা করে, তো রাত্রেবেলা কালো জাদু করতেছিল। তো আমি যখন পাশ দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে হঠাৎ করে ওই লোকটার যে ধ্যান তা ভগ্ন হয়ে যায় আমার জন্য আর কি। তো হয়ে যাওয়ার পরে তিনি আমাকে বলেন কি যে তুই ভালো থাকবি না, তুই অভিশপ্ত, তুই হচ্ছে গিয়ে এমন কলে পড়বি যে তোর কোনো কিছুই ঠিক থাকবে না, তুই আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবি। তো এরকম একটা জিনিস বললো। তাই আমি বললাম কি যে মানে মাতালের মতো ছিলাম। বললাম তুই কী করবি, তুই তো নিজেই এখানে বৈশা এগুলো করিস। তো বলতেছে যে তোর পিছনে আমি জিন লালায় দিব এবং যে জিনগুলো তোকে ধ্বংস করে দিবে। তো আমি বললাম কি যে গুরুজি আপনি মুসলিম না হিন্দু? তো সে বললো কি যে আমি হিন্দু, কিন্তু আমি জিনদেরকে আমার কাছে বশ করে রেখেছি এবং যে জিনগুলো আছে সেই জিনগুলো তোকে ক্ষতি করবে এবং তোকে এমনভাবে ক্ষতি করবে যে তুই কোনোভাবেই সেখান থেকে উত্তরণ পাবি না। তো আমি যাই হোক সেদিনকে নেশার ঘরে ছিলাম, ওরকমভাবে জিনিসটা করিনি, আমলে নেইনি। তারপর ওই অবস্থায় আমরা শ্মশান ঘাটে মোটামুটি পড়ে থাকি এরকম, বা আশেপাশে কোনো একটা জায়গায় ওরকমভাবে পড়ে থাকি। পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠে আমি তখন দেখি যে আমি নদীর পাড়ে শ্মশান ঘাটের সিঁড়ির উপর শুয়ে আছি। তখন আমার আসলে গতকালকের কথা মনে পড়ে। তো আশেপাশে সেই তান্ত্রিক বাবাকে আমি অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু তাকে সেখানে পাই না। তো যাই হোক ওই দিনকে এখান থেকে চলে আসার সপ্তাহখানিক পর থেকে আমার সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। ঘটনাগুলো এমন ছিল যে আমি আমার 5 ওয়াক্ত নামাজ পড়তাম। নামাজ পড়া আমি কখনো বাদ দিইনি। ইভেন জিনের জগতে গিয়ে আমি সেখানে গিয়ে নামাজ পড়তাম। তো এখানে গিয়ে আমি নামাজ পড়া শুরু করলাম। এশার নামাজ পড়ে সেদিনকে রাত্রেবেলা বাড়িতে ফিরতেছিলাম। তো এশার নামাজ পর আমি যখন বাড়িতে আসতেছিলাম, ওই মুহূর্তে হঠাৎ করে 2জন লোক আমাকে দাঁড় করাইলো। এখান থেকে দাঁড় করায় বললো যে দাঁড়া, কই যাচ্ছিস? তো লোক দুটো প্রায় 7 ফুটের মতো লম্বা ছিল, বেশ সুঠাম দেহ। তাই আমি বললাম যে বাসায় যাচ্ছি, আপনারা কারা? তো ওই 2জন লোক তখন আমাকে বগল দাবা করে ধরে এক প্রকার শূন্য ভাসিয়ে ফেললো। তারপর আমাদের দক্ষিণ পাড়া একটা আম বাগান আছে, বিশাল বড় আম বাগান। সেই আম বাগানের এখানে নিয়ে গিয়ে আমাকে বাঁধলো গাছের সঙ্গে। এতে বললো যে গুরুজির সঙ্গে বেয়াদবি করছিস তুই। তাই বললাম আপনারা কারা? তো তাদের চোখ, চেহারা, মুখমণ্ডল এই সমস্ত জিনিস দেখে তখন আমি ভয় পেয়ে যাই, প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যাই। এবং ভয় পেয়ে আমি তখন বলি কি যে আমাকে মাফ করে দেন, আমি ইচ্ছা করে করি নাই, সেদিনকে মাতাল অবস্থায় ছিলাম বা জ্বরের ঘরে ছিলাম, আমাকে মাফ করে দেন। তো জিনগুলো বলে কি যে গুরুজির সাথে বেয়াদবি আমরা মাফ করবো না, আমরা গুরুজির চেলা এবং আমরা ওনার সাথেই থাকি, সেহেতু তুই গুরুজির কাছে গিয়ে মাপ চাইবি। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, গুরুজির কাছে গিয়ে মাপ চাইবো, আপনি আমাকে ছেড়ে দেন দয়া করে। তো এর মাঝখানে কথা বলতে বলতে ওরা আমাকে ওদের জগতে নিয়ে গেছে আর কি। ওরা যেখানে থাকে, যে জিন জগতে থাকে সেখানে নিয়ে গিয়ে আমাকে ওইখানে ছেড়ে দিয়ে বলতেছে যে তার আগে তোকে একটু বাজায় নেই এইখানে, তুই গুরুজির সঙ্গে ফাজলামি করছিস, তোকে আগে এখান থেকে একটু বাজায় নেই, বাজানোর পরে তারপর আমি দেখবো তোকে মাফ করা যায় কিনা। গুরুজি আমাকে বলছে তোকে শাস্তি দিতে। তো সে তো তুই জিনের এইখানে একদিন থাইকা জিনেদের চর থাপ্পড় খা, কারণ এখানে তো মানুষ আসে না, আর জিনেরা মানুষ দেখলে ওরা চর থাপ্পড় মারে, বেয়াদবি করে, শয়তানি করে। তুই খালি এখানে থাক, তারপর তুই দেখিস, ঠিক আছে? তো আমি এখানে খুব ভয় পেয়ে যাই। আমি জিনের জগৎ তো কোনো কিছু চিনি না, চারিদিকে ঘটঘটে অন্ধকার, শুধু অদ্ভুত সব গাছপালা, বিশাল আকৃতির বড় বড় গাছপালা। একটা গাছপালার সাইজ প্রায় 50-60 ফুট এত বড় হবে। আমি এত বড় গাছপালা জীবনও দেখি নাই। তো গাছপালাগুলো দেখে আমি প্রচণ্ড পরিমাণ ভয় পাচ্ছিলাম ওই অবস্থায়। তারপর ওই দিনকে রাত কোনোভাবে সেখানে কাটে। আমি সকালবেলা হচ্ছে ওইখানে ঘুমায় যাই, ওই জঙ্গলের ভিতরে ঘুমায় যাই, মানে ভয়ে পাচ্ছিলাম সকাল হওয়ার আগে, কিছুক্ষণ আগে। আর ওইখানে তো বোধ হয় আজান টাজান হয় না। তো সকাল হওয়ার আগে আমার ঘুম ভেঙে যায় আর কি। রাত্রে কখন ঘুমাইছি আমি জানি না। তো ওই সময় উঠেই আমি ওইখানে গাছের গোড়ায়, যেহেতু আমার কাছে কোনো কিছু ছিল না, ওই অবস্থায় আমার গায়ের কাপড়টা খুলে জাস্ট মাথার কাছে দিয়ে আমি ফজরের নামাজটা আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে থাকি যে আল্লাহ আমাকে এখান থেকে উদ্ধার করো, আমাকে এখান থেকে বাঁচাও। তো ওই মুহূর্তে আমি গাছের আড়ালে
খচর মচর একটা শব্দ শুনতে পাই। মানে কিসের খচর মচর শব্দ সেটা জানি না, তবে আমি যখন সালাম ফেরানোর পর আমি খেয়াল করি যে দূরে গাছের আড়ালে একটি মেয়ে আর চোখ করে আমার দিকে তাকায় আছে, কিন্তু তাকে ওরকমভাবে দেখা যাচ্ছে না। তার মুখে নাকাব দেওয়া, চুলগুলো ওরকমভাবে ছাড়া না, একটু বাঁধা আছে কিন্তু একটু বেরিয়ে আছে, এবং সে আমার দিকে তার মুখে একটা নাকাব জাতীয় কিছু দিয়ে আমার দিকে তাকিয়েছে। তো আমি যখন আবার ওদিকে তাকালাম, বললাম কে ওখানে? আমি খুব ভয় পেয়ে ওদিকে তাকালাম। চারিদিকটা সত্যিই খুব শুনশান এবং নীরব। আশেপাশে কোনো লোকালয় নেই, কোনো মানুষজনের চিহ্ন নেই, শুধুমাত্র পাতা পড়ে আছে আর নানান ধরনের পশু পাখির চিৎকার। এরকম পশু পাখির চিৎকার এর আগে আমি কোনোদিন শুনি নাই। ওই অবস্থায় আমি সেখানে বেশ খানিকক্ষণ দোয়া দুরুদ পড়লাম। ফজরের নামাজের পরে সাধারণত আমি এমনিতেও দোয়া দুরুদ পড়ি। তারপর একটু কোরআন তিলাওয়াত করলাম। আমি কিছু সূরা পারতাম, যদিও পুরোপুরি কোরআন না পারলেও কিছু সূরা পারতাম। সেই সূরাগুলো আওড়াতে লাগলাম। তো এর মাঝখানে বারবার কেন যেন মনে হচ্ছিল যে আমার আশেপাশে কেউ একজন আছে আর আমাকে কেউ একজন ফলো করছে, আর চারিদিকে একটা খুব সুন্দর মিষ্টি ফুলের সুঘ্রাণে ভরে গেল। এটা কিসের সুঘ্রাণ ছিল জানি না, খুব মিষ্টি একটা সুঘ্রাণে চারিদিকটা ভরে গেল। এবং আমি যতক্ষণ পর্যন্ত এখানে ওই ইয়েগুলো করছিলাম, সূরা তিলাওয়াত করছিলাম আর হচ্ছে গিয়ে ইবাদত করছিলাম, ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। যখন আমি ওইটা ছেড়ে উঠে সবেমাত্র ওইখানে একটা জলধারা আছে, ওই জলধারার পাশেই গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গেই দুজন লোক আমাকে ওইখান থেকে ধাক্কা দিয়ে পানির ভিতরে ফেলে গেল। তো পানির স্রোত এত বেশি ছিল, সত্যি কথা আমি এরকম স্রোতওয়ালা পানির জলধারা আজ পর্যন্ত দেখি নাই। আমাদের নদীতেও এত জলধারা, এত স্রোত থাকে না। তো আমাকে টেনে নিয়ে নিয়েই যাচ্ছিল। তো ওই অবস্থায় আমি প্রায় ওইখানের সম্পূর্ণ নোনতা পানি আমার গালে গেল, পাশাপাশি আমার শরীর জ্বলছিল, যেহেতু ওরা গতকালকে মেরেছে, কয়েক জায়গায় কেটে গিয়েছে আমার। তো এই অবস্থায় জিনগুলো মজা নিচ্ছিল আমার সঙ্গে। ওরা উঠতে উঠতে আমার পেছন আসছিল, আমি ভেসে যাচ্ছিলাম। তো একটা পর্যায়ে গিয়ে ওরা আমাকে পানি থেকে তুলে কিছুক্ষণ যাওয়ার পর আবার প্রায় 10 তলা সমান উপর থেকে পানির ভিতরে ফেলে দেয়। তো ওইটার ফলে হচ্ছে কি আমি পানির ভিতরে পড়ে হালকা ব্যথা পাই আমার পায়ে, কারণ হচ্ছে একদম নিচে পর্যন্ত চলে গিয়েছিলাম, পাথর ছিল বোধহয় পানির এখানে। তো হালকা একটু ব্যথা পেয়ে তখন আমি আসলে নিজের শরীর ছেড়ে দিই, আমি সেখানে অচেতন হয়ে পড়ি। আর পাশাপাশি ওরা তো গতকালকে আমাকে উত্ত্যক্ত করেছে জিনেরা। ওই অবস্থায় আমার শরীর প্রচণ্ড পরিমাণ ব্যথায় আমি শুয়ে পড়ি আর কি। আমার আর তারপর কিছু মনে নাই, আমাকে জিনগুলো বাড়িতে রেখে যায় এবং আমার কানে বলে যায় যে, কানে বলেছে না স্বপ্নে বলেছে আমি জানি না, অচেতন ছিলাম, সে তো হয়তো অত কিছু টের পাইনি। তো আমি পরের দিন ঘুম থেকে উঠে দেখি কি যে আমার পায়ে প্রচণ্ড পরিমাণ ব্যথা, সম্ভবত পায়ের কোনো হাড় সরে গিয়েছে বা ভেঙে গিয়েছে, এরকম একটা হবে। পা নাড়াতে পারছিলাম না এই অবস্থায়। তো আমি এই কথা আমার বাসার কাউকে বলতে পারছিলাম না, কারণ তাদের চিকিৎসা করার মতো অর্থবিত্ত বা ওরকম কোনো কিছু নেই। ওই অবস্থায় তখন আমি কোনো মতো এক পায়ে খোঁড়া করে ওঠার পর আমার মা জিনিসটা দেখার পর বলে কি হয়েছে। তাই আমি মাকে বললাম যে মা এরকম অবস্থা, আমি আসলে ব্যথা পাইছি। তো যাই হোক, ওই অবস্থায় আমার আম্মা ওইদিনকে কবিরাজের কাছে নিয়ে গেল। তো কবিরাজ তখন আমার মাকে বলল যে ওর উপর জিনের আছর আছে, মূলত এই কাজটা জিনেরাই করছে, ওরে ধাক্কা মেরে ফেলে দিছে আর কি। তো সাবধান, আমি ওকে একটা তাবিজ দিচ্ছি, তাবিজটা পরে থাকলে খারাপ কোনো জিন বা দুষ্টু কোনো জিন ওর কাছে আসতে পারবে না, এটা হচ্ছে তোমরা একটু খেয়াল রেখো। আর ও একদিন আগে কোনো জিনকে সম্ভবত উত্ত্যক্ত করছে, সেই জিনই মূলত হচ্ছে ওর পিছনে লাগছে। তো সেহেতু ওরকমভাবে তাবিজটা পরে থাকতে বললো, আর হচ্ছে গিয়ে ঠিক হয়ে যাবে, বা কিছু হয় নাই, মচকাইছে একটু, তো এটা ঠিক হয়ে যাবে, তুমি নিয়ে বিশ্রাম করতে বলো ওকে। তো যাই হোক, ওই অবস্থায় বিশ্রাম করি আমি, এবং আমার আম্মা আমাকে প্রচণ্ড পরিমাণ বকাঝকা করে। পাশাপাশি আমি গোপালের সঙ্গে গিয়েছিলাম, এটা আমার মা জানতে পারে, হিন্দুপাড়া জায়গাটা খারাপ, এটা সম্পর্কে আমার মা নিজেই জানে। তো যাই হোক, ওই অবস্থায় আমার মা হচ্ছে গিয়ে আমাকে বকাঝকা করে আমাকে ঘরে থাকতে বলে। আমি ঘরেই থাকি, আমি আর কোথাও যাই না। তো তারপর আমার আম্মা আমাকে যত্নার্থী করতো। তো 3-4 দিন সময় মাঝখানে এরকমভাবে কাটে আমার ঘরের মধ্যে, আমি শুয়ে থাকি, আর পা ফেলতে পারি না, আমি বাইরে কই যাব। তো ওই তান্ত্রিকের কাছে মাফ চাইতে যেতে হবে। তো 3-4 দিন আমার সাথে কোনো সমস্যা হয় নাই। জিনগুলো অবশ্য বলছিল যে যতক্ষণ পর্যন্ত মাফ চাবি, পা ধরে মাফ চাবি, ততক্ষণ পর্যন্ত তোর নিস্তার নাই। তো 3-4 দিন ধরে কোনো সমস্যা হচ্ছে না যেহেতু, তাহলে আমি ভাবছি যে ওই জিনের তাবিজে হয়তো কাজ করছে, যা কোনো দুষ্ট বা খারাপ জিন আমার কাছে আসতে পারবে না। তো ওরকম একটা কাহিনী। আমি শুয়ে আছি ঘরের মধ্যে, রাত তখন 2টার কাছাকাছি হবে, সপ্তাহখানিক পরে এই ঘটনা। সপ্তাহখানিক পরে আমার পা হচ্ছে গিয়ে তখন মোটামুটি ভালোই সেরে উঠেছে, পুরোপুরি সারি নয়তো 20% কিউর করেছে আর কি। ওই অবস্থায়
আমার যে ইয়ে আছে, রাত্রেবেলা শুয়ে আছে আমার ঘরের মধ্যে। তো আমাদের তখন হচ্ছে কুড়ে ঘর টাইপের ঘর ছিল, ওপরে হচ্ছে গিয়ে ছনের ছাউনি, আর চারিদিকে হচ্ছে পাটকাঠির বেড়া, নিচে মাটি, আর ওখানে একটা চৌকি ছিল, সেই চৌকির উপর আমি ঘুমাতাম। তো দক্ষিণ সাইডে একটা জানালা ছিল বাতাস আসার জন্য, তো ওই জানালার দিকে আমি সবসময় জানালাটা খুলে রাখতাম এবং ওইদিকে আমার চোখ খুলতো আর কি, যখন আমি যে পজিশনে শুতাম আর কি। আমি ঘুমাই আছি, পায়ের তলে বালিশ দেওয়া, আর হচ্ছে শরীরে তখন ব্যথা। তো শুয়ে আছি, ওই মুহূর্তে হঠাৎ করে আমার ঘুম কেন যেন ভেঙে গেল। কেন ভাঙলো আমি জানি না, আচমকা ঘুম ভেঙে আমি দেখলাম পুরো ঘর ভর্তি একটা খুব মিষ্টি সুঘ্রাণে ভরে গেল। এত পরিমাণ মিষ্টি সুঘ্রাণ যা আমি আমার জীবনে কোনোদিন পাইনি। আমার সত্যি কোনোদিন এর আগে মনে হচ্ছিল যে এই ঘ্রাণটা আমি কোথাও একটা পেয়েছি। আমি আচমকা উঠে যেতে গেলাম, তখন ব্যথা পেলাম। কারণ আমি দেখি জানলার সামনে, মানে ঘরের ভিতরে কেউ যদি দাঁড়ায় থাকে, বাইরের আলো যেরকম তার পেছনে পড়ে আর সে সামনে থাকে, ঠিক ওরকম অবস্থায় আমি তাকে সামনাসামনি দেখতে পেলাম। এবং একটা মেয়ে, তার পরনে যে মেয়ের জামা সেটা বোঝা যাচ্ছে। তো আমি সঙ্গে সঙ্গেই উঠে যখন তার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমি ভয়ে একদম অস্থির। তার মানে কি সেই জিনগুলো তাহলে আবার আসলো? তাবিজ কি তাহলে খুলে কোনোভাবে পড়ে গেছে? এরকমটা আমার মনে হতে লাগলো। পরে গলায় হাত দিয়ে দেখি আর কোমরে হাত দিয়ে দেখি না, তাবিজ আছে। তাহলে আমি বুঝে উঠতে পারছিলাম না যে কী করব। ওই অবস্থায় তখন আমি তাকে জিজ্ঞেস করি যে তুমি কে এবং তুমি কি চাচ্ছ আমার এখানে কেন এসেছো? তো মেয়েটি তখন কোনো কথা বলে না। এর আগে তো আমাকে কোনো মেয়ে ইয়ে করে নাই, মানে কোনো মেয়ে আমাকে কোনো প্রকার ক্ষতি করে নাই, তাহলে এই মেয়েটাকে। তো তখন সে আমাকে বলে যে তুমি অসুস্থ, আমি তোমাকে সুস্থ করতে এসেছি, তোমাকে এখন আমার সঙ্গে যেতে হবে, এখানে না গেলে তুমি সুস্থ হবে না, তোমার ওপর খারাপ কিছু জিনের আছর আছে, এই জিনের আছর আমার সঙ্গে না গেলে ঠিক হবে না। আমি তখন তাকে বললাম, না আমি তোমার সঙ্গে যাব না, তুমি কে? মেয়েটির কণ্ঠ খুবই মায়াবী, আর তার চেহারাটা বোঝা যাচ্ছে না, অবয়ব বোঝা যাচ্ছে। তার চেহারার মধ্যে সম্ভবত তাকে দেখলে আমি চিনব কিনা আমি জানি না, তবে তার চুলগুলো লম্বা লম্বা। তো আমি বললাম, তুমি কে? তো সেই মেয়েটি আমাকে বলে উঠলো যে আমি আসলে একটা জিন মেয়ে বা একটা পরী মেয়ে, আমি সেদিনকে দেখেছি ওরা তোমাকে কিভাবে মারধর করছিল বা কিভাবে তোমার সঙ্গে দুষ্টুমি করছিল, এই জিনিসগুলো আমি দেখেছি। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে হেল্প করব, তোমাকে সাহায্য করব। তো আমার আর কোনো কিছু উপায় ছিল না। আমি আসলে তখন এটা বুঝতে পারছিলাম না যে এমনও হয়তো হইতে পারে যে আমি ওদের সঙ্গে গেলাম, ওই তাবিজ আর কাজ করলো না, ওরা দুষ্টামি করলো আমার সঙ্গে। তো আমি বললাম কি যে না, আমি তোমার সঙ্গে যাব না, তুমি হয়তো কোনো একটা রূপ ধারণ করে আমার কাছে এসেছো, কারণ আমাকে তান্ত্রিক বাবা বলেছিল যে জিনগুলো কোনোভাবে ছলনায় তোমাকে নিয়ে যেতে পারে, সেটা তুমি যেও না। তো ওই মুহূর্তে হঠাৎ করেই মেয়েটার শরীরে চকচক করে আলো জ্বলতে শুরু করে, মানে এই পরিমাণ তীব্র আলো যে আমি আমার চোখটা বন্ধ করতে বাধ্য হই। আমার চোখ তখন আমি আচমকা বন্ধ করে ফেলি, বন্ধ করে তারপর আমি হচ্ছে গিয়ে তখন ওকে বলি, ওর দিকে তাকাই যখন, আমার সত্যি আমি এত সুন্দর মেয়ে কোনোদিন দেখি নাই জীবনে। তো দেখার পর ও আমার দিকে হাত বাড়ায়, এবং হাত বাড়ানোর পর আমি আসলে নিজেও বুঝতে পারি নাই যে আমি ওর সঙ্গে চলে যাব বা আমার হিতাহিত জ্ঞান থাকবে না। ওকে দেখা মাত্রই আমার মধ্যে থেকে আমি আর নাই, আমি পুরো বশ হয়ে গেছি, এরকম একটা অবস্থা। তো ও যখন আমার দিকে হাত বাড়ালো, আমি আমার যে ভাঙা পাটা ছিল সেই পাটা নিচের দিকে দিয়ে হালকা ভর দিয়ে তার হাত রাখলাম আমি। সে আমাকে আমার হাতে যখন হাত রাখলো, তখন আমার ওই যে কুড়ে ঘর যেটা ছিল, যে ঘরে হচ্ছে কি আমি ঘুমাতাম, ছনের ঘর, সেই ঘরের উপর দিয়ে আমি উড়ে যেতে লাগলাম। এবং আমার এক মামা দেখছে, মামা হচ্ছে গিয়ে ওই দিনকে আমাদের বাড়িতে আসছিল, আমার এক চাচাতো মামা। তো ও হচ্ছে বাইরে প্রস্রাব করতে বের হয়েছিল, তখন আমাকে দেখছে যে আমি ওই ঘরের ওপর দিয়ে কোনো একটা আলোকিত বস্তুর সঙ্গে উড়ে চলে যাচ্ছি। তো এটা আমার মামা দেখছে, দেখার পর আমার সঙ্গে কি হয়েছে বা কেন হয়েছে সেটা তো আর ওরা বলতে পারবে না, তবে ও আমার মাকে এবং আব্বাকে, পাশাপাশি গ্রামের অনেককেই বলছে যে ওকে এরকম জিনে ধরে নিয়ে গেছে, এরকম আমি দেখছি উপর দিয়ে নিয়ে গেছে। তো পরের দিন থেকে সম্ভবত আমাকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না, বা খুঁজেও না পাওয়াটাই স্বাভাবিক বিষয়, যেহেতু আমাকে নিয়ে আসছে এখান থেকে। তো আমাকে নিয়ে আসার পর ওই পরি মেয়েটা আমাকে অনেকটা পথ হচ্ছে ভাষায় নিয়ে আসছে। ভাষায় নিয়ে আসার পর ওর যে বাড়ি আছে, তো ওদের বাড়িটা হচ্ছে একটা জলধারার পাশে, চারিপাশে জঙ্গল, পিছনে বড় বড় গাছ, একপাশে পাহাড়, তার মাঝখানে একটা খুব সুন্দর করে উপত্যকার মতো করা, তার মাঝখানে একটা বড় বাড়ি। বাড়িটা হচ্ছে পাথর দিয়ে নির্মাণ করা, এরকম পাথরের বাড়ি সত্যি এর আগে আমি কখনো দেখি নাই, বেশ বড় একটা বাড়ি। তো সেইখানে আমাকে এনে নামানো হলো, ও আমার সঙ্গেই ছিল, আমার হাত ধরা ছিল।
তা আমাকে তখন নিয়ে যাওয়া হলো। তখন কিন্তু আমি সম্পূর্ণ বসে, আমার তখন কোনো হিতাহিত জ্ঞান নেই বা আমি কেন এখানে এসেছি। আমার কাছে ও আমার মূল কথা হচ্ছে ও আমাকে আসতে বলেছে, আমি ওর সঙ্গে এসেছি। আর সর্বকথা হচ্ছে পরিমেয়েটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এরকম সুন্দর মেয়ের আগে আমি কোনোদিন দেখি নাই। ওর চুল যেরকম, চোখ সেরকম, রূপ যৌবন সব কিছু সেরকম, একদম টসটসে টসে ভরা একটা যৌবনওয়ালা মেয়ে। তো আমি তার দিকে তাকিয়ে তার প্রতি আকৃষ্ট হই। তখন আমার বয়স ওরকম 18, 19, 20 বছর হবে। তো আমিও তখন যুবক। তো একটা মেয়ে যখন আমাকে বলেছে, তারপর আবার সেই মেয়েটা অলৌকিক ক্ষমতার অধিকারী, সে জাদু জানে, সে আমাকে ওইখান থেকে নিয়ে এসেছে এরকমভাবে। তো যাই হোক, আমি ওর সঙ্গে ওইখান থেকে এসে তখন আমাকে বসতে বলল, আমি বসলাম। দুজন ছোট বাচ্চা জিন আমাকে মিষ্টি এনে দিল খেতে, আমি মিষ্টিগুলো খেলাম। খাওয়ার এক পর্যায়ে আমাকে তখন বলল যে তুমি এখানে বসো, তোমাকে আমি কিছুক্ষণ পর নিয়ে যাব সেইখানে যেখানে মূলত তোমার চিকিৎসা হবে, আর তোমাকে এখানে মাসখানিক থাকতে হবে, তারপর তোমাকে আমি তোমার বাড়িতে নামিয়ে দিয়ে আসবো। তো আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই, আমার যেহেতু পায়ে ব্যথা সমস্যা, তাহলে আমি 1 মাস পরেই যাই, আমার কোনো আপত্তি নেই বা আমার কোনো সমস্যা নেই। তো ওই অবস্থায় জিন মেয়েটা আমাকে তখন ওইখানে বসতে দিয়ে ওই কোথায় যেন চলে যায় আর কি। তো বেশ খানিকক্ষণ সময় কাটে, আমি বাচ্চা জিনেদের সঙ্গে গল্প করছিলাম। বাচ্চা জিনেরা মূলত আমাকে দেখে খুব আনন্দিত হয়েছিল, কারণ ওরা কখনো মানুষ দেখেনি। তা আমি বুঝতে পারছিলাম যে আমি এখানে এসেছি চিকিৎসা নেওয়ার জন্য এসেছি, কিন্তু ও আমাকে যেটা বলছে আমি সেটাই মানতেছিলাম, সেটাই শুনতেছিলাম। সম্ভবত আমাকে বশ করেছিল বা পরিমেয়েটা আমাকে কি করতে এখানে এনেছিল জানি না, কিন্তু ও আমাকে সুস্থ করে তুলেছিল, বা আমার শরীরে যে সমস্যা, আমার যে অবস্থা, সেটা ও সুস্থ করে তুলেছিল, যেটা কিনা আমার কাছে বেশ ভালোই লেগেছিল যে মেয়েটা আমাকে এখানে এনে তার নিজ প্রচেষ্টায় সুস্থ করার চেষ্টা করছে। তো ওদিনকে বিকেলবেলা আমাকে নিয়ে যাওয়া হলো সেই কবিরাজের কাছে, যেখানে মূলত হচ্ছে গিয়ে আমাকে চিকিৎসাটা করানো হবে। তান্ত্রিক বিকেল দিকে আমার পায়ের ওই অবস্থা দেখে সে বলল যে পায়ে তো খুব গুরুতর আহত পেয়েছো, আর মূল কথা হচ্ছে তোমার ওপর বড় দুটো জিনের আছর আছে, যে দুটো জিন তোমার ওপর সবসময় আছর করে রেখেছে। এই জন্য এই ব্যথা তোমার আজীবনেও ঠিক হতো না, একটা পর্যায়ে তুমি পঙ্গু হয়ে যেতে। তো যাই হোক, মরিয়ম তোমাকে এখানে নিয়ে এসেছে, এটা ভালো করেছে যে তোমাকে এখানে নিয়ে এসেছে। আমি এটা ঠিক করতে পারবো, এটার জন্য সময় লাগবে 10-15 দিন, তোমাকে এখানে থাকতে হবে। তো মেয়েটার নাম হচ্ছে মরিয়ম। তো আমি মরিয়মের দিকে তখন তাকালাম। মরিয়মের পরনে গোলাপি একটা জামা ছিল এবং সে খুব সুন্দর করে আমার দিকে তাকায়। তার নীল বর্ণের চোখ এবং এত মায়াবী, তার সেই চোখের মধ্যে সম্পূর্ণ অন্যরকম দেখতে। তো আমি তখন তাকে বললাম যে আপনাকে ধন্যবাদ মরিয়ম, আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন, কিন্তু আপনি আমাকে চেনেন কীভাবে, বা আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? আমি আমার বাড়িতে কখন ফিরে যাব? তখন মরিয়ম পরি বলল যে তোমাকে আমি এখানে নিয়ে এসেছি, তোমাকে এর আগে আমি দেখেছি, এবং ওই দুষ্টু জিনগুলো তোমার সঙ্গে কি করেছে সেসব বিষয় আমি জানি। সব জেনে শুনে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। কেন নিয়ে আসলাম জানি না, তবে সত্যি কথা বলতে আমি তোমার চিকিৎসা করাতে চাই। আমি সমস্ত কিছু তোমাকে বলবো। এখন তুমি গুরুজি যা বলে সেটা শোনো। তারপর তিনি আমাকে সেখানে একটা পাটাতনের উপর শুইতে বললেন, পাথরের পাটাতন। সেটার উপর শুয়ে আছি আমি। গুরুজি আমার পায়ে ওইখানটায় বেশ খানিকটা কিছু একটা পাতা লাগিয়ে দিলেন বেটে। তারপর সেটা চটা বা বাঁশ দিয়ে বেঁধে দিলেন। বলেন এই পা মাটিতে ফেলা যাবে না, এটা ঠিক হয়ে যাবে, সময় লাগবে, 3 দিন পর আবার এসো, এটা খুলে আবার তোমাকে নতুন করে ওষুধ লাগিয়ে দিতে হবে। আর খবরদার এই পায়ের উপর কখনো ভর দিবে না, আর কখনোই ওই দুষ্টু জিনদের পাল্লায় পড়বে না, মানে এই কাবিলার বাইরে যাবে না। গেলেই ওই দুষ্টু শয়তান জিনগুলো তোমার ওপর হামলা করবে বা তোমার ক্ষতি করবে। তারপর ও আমাকে সঙ্গে করে ওর বাড়িতে নিয়ে আসলো। মজার বিষয় হচ্ছে ও আসার সময় আমাকে ওর কাঁধের উপর ভর দিয়ে হেঁটে হেঁটে নিয়ে আসলো। মানে আমার কাঁধের উপর ভর দিয়ে আমি এসেছি ওর শরীরে হাত দিয়ে। আমার ভীষণ লজ্জা লাগছিল। আমি তখন বললাম, মরিয়ম আপনি আমার উপকার কেন করছেন? সে তখন বলল, সময় হলে তুমি এমনিতেই জানতে পারবে, তুমি এখন বিশ্রাম করো। মরিয়ম চলে গেল। আমি সেখানে ওই খাটের উপর শুয়ে রইলাম। খাট তো না, ওরা পাথরের উপর ঘুমায়। পাথরের ওপর হালকা নরম একটা গদি আছে, সেটা সম্ভবত এখানের কোনো একটা তুলা দিয়ে তৈরি, খুব সুন্দর। আর ওরা পাথরের ঘর, পাথরের এভরিথিং পাথরের ব্যবহার করে। বিকেলের পর সন্ধ্যা যখন নামলো, মরিয়মের বাবাজান তিনি জঙ্গল থেকে একটা বড় পশু শিকার করে নিয়ে আসলেন। পশুটা দেখতে কেমন আমি জানি না, বা ওইরকম পশু এর আগে আমি কখনো দেখিনি। সেটাকে কাটা হলো, কাটার পর সেটা রান্না করা হলো, তবে তাতে কোনো লবণ দেওয়া হলো না। খাওয়ার সময় আমি কেমন কজন খাচ্ছিলাম, তখন মরিয়ম বলল যে আমরা আসলে লবণ খেতে পারি না, জিনারা লবণ খায় না।
মরিয়মের আব্বাজান আমাকে তাদের ভাষায় কিছু একটা জিজ্ঞেস করছিল। তখন মরিয়ম আমাকে বুঝিয়ে দিল যে এটা জিজ্ঞেস করছে। আমি বললাম যে আমি কিছুই করিনি, শুধু শুধু জিনগুলো আমার পেছনে পড়েছে। একদিন শ্মশান ঘাটে আমরা মদ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সেদিনকেই সম্ভবত ওই জিনগুলো আমার পিছু লেগেছে। তখন ওর আব্বা বললেন, ওরা খুবই বখাটে এবং দুষ্টু জিন, আমাদেরই এই গ্রামের শেষ প্রান্তে থাকে। ওরা খুবই খারাপ জিন, ওদের পাল্লায় পড়েছ, ওরা ওই সমস্ত জায়গায় থাকে। যাই হোক, তুমি ঠিক হয়ে যাবা, আর ওদের কাছ থেকে পরিত্রাণের জন্য আমি সর্দারের সঙ্গে কথা বলবো যে তোমাকে এরকমভাবে এখানে আটকে রেখেছে, এটা মোটেই ওরা ঠিক কাজ করেনি। তুমি এইসব বিষয় নিয়ে একদমই চিন্তা করো না, ঠিক আছে বাবা? আমি তখন তার প্রতি অনুগ্রহ প্রকাশ করলাম, বললাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আশ্রয় দেওয়ার জন্য। মরিয়মপুরি তখন বলল, তোমাকে তো আমি নিয়ে এসেছি, আমাকে তো তুমি ধন্যবাদ দিলে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। মরিয়মপুরি তখন আমাকে বলল, ঠিক আছে আপনি ঘুমিয়ে পড়ুন, এবং যাওয়ার সময় আমাকে একটা কাঁথা দিয়ে গেল। কাঁথাটা বেশ অদ্ভুতভাবে ডিজাইন করা। বলল এখানে সকাল হলে খুব শীত লাগে। আমি তখন মরিয়মপুরীকে জিজ্ঞেস করলাম যে এইখানটায় সকাল হলে খুব শীত পড়ে, কিন্তু আমি তো রাত্রেবেলা এসেছিলাম, তাহলে এখানে এসে আমি দিন কিভাবে দেখলাম? মরিয়মপুরী তখন বলল, কারণ তোমাদের জগৎ আর আমাদের জগতের সময়ের হিসাব সম্পূর্ণ আলাদা, এবং এখানে সময় এক এক রকম চলে। মানুষের জগতের সময়ের সাথে এই জগতের সময় কোনোভাবেই মিল খাবে না, বুঝতে পেরেছ? আমি তখন বললাম হ্যাঁ, আমি চোখ বুঝলাম, আর রাজ্যের সমস্ত চিন্তা আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আমার সঙ্গে এগুলো কি ঘটছে? এগুলো কি আদৌ বাস্তব নাকি অন্য কোনো কিছু? পরীটা আমাকে আমার জগৎ থেকে কেন তুলে নিয়ে আসলো? ওই জিনগুলোর হাত থেকে বাঁচাতে, নাকি আমাকে ও এখানে সুস্থ করতে নিয়ে এসেছে? আমি এগুলো চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। তবে মরিয়মপুরীর চেহারার দিকে তাকালে যে কোনো পুরুষ কোনোভাবেই তার প্রেমে পড়া থেকে বিরত থাকতে পারবে না। আমি নিজেও প্রথমবার দেখে তাকে পছন্দ করে ফেলেছি, মানে সত্যি কথা বলতে তাকে ভালো লেগে গিয়েছে, এটাই হচ্ছে মূল কথা। ওই অবস্থায় আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা মরিয়মের ছোট ভাই আমাকে এসে ডাক দিল, বলে ভাইয়া ভাইয়া, মানে ওদের ভাষায় যেটা বলে আর কি। তো ওইটা আমি ওই দিনকে শিখে গিয়েছিলাম, ওরা আমাকে টুকটাক ভাষা শিখিয়েছিল। আমি তখন ওদেরকে দেখে উঠে গেলাম। উঠে যাওয়ার পর কিছু একটা বলছিল ইশারা দিয়ে এদিকে আসার জন্য। তারপর আমার হাতে যে স্ট্রেচারটা ছিল, মানে ওরা লাঠি দিয়ে স্ট্রেচারের মতো একটা বানিয়ে দিয়েছিল, সেটা দিয়ে ভর করে আমি বাইরে আসলাম। বাইরে আসার পর দেখলাম যে কি সুন্দর সকাল, এরকম সুন্দর সকাল এর আগে আমি কখনো দেখিনি। আমি দেখলাম মরিয়ম পুকুর ঘাটের পাশে বসে আছে, মানে জলধারার পাশে। সেখানে ও গোসল করছে, ওর বুকের উপর একটা কাপড় দেওয়া আর নিচে কাপড় দেওয়া, আর পুরো শরীর খোলা। ওইটা দেখে আমি লজ্জায় যেন একদম মারা যাচ্ছিলাম। তখন আমি দূর থেকে মরিয়মকে দেখে চলে যাব। মরিয়ম তখন বলল, আরে তুমি এদিকে আসো, দেখে যাও কি সুন্দর দৃশ্য। আমরা প্রতিদিন সকালবেলা উঠে গোসল করি, আমাদের এটা অভ্যাস, সকালেই জলধারার পাশে গোসল করে। আমি বললাম তোমার কাপড় ঠিক নেই, আমি পরে আসবো। তখন আচমকা সে একটু মুচকি হেসে বলল, তাহলে তুমি বলা শিখে গিয়েছ, বসো এখানে, কোনো সমস্যা নেই। আমি বললাম না না। মরিয়ম তখন বলল, বসতে বলেছি না, বসো। মরিয়ম পরি দেখতে মাশাআল্লাহ এত সুন্দর, তার পিঠটা একদম দুধে হালতা ফর্সা। ও সঙ্গে সঙ্গে পানির ভিতরে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার কিছুক্ষণ বাদেই ওর শরীরের মধ্যে শরীর ভর্তি কাপড় চলে আসলো, আর ও ওর ডানায় ভর করে পানি থেকে খানিকটা উপরে ভাসছিল। বলল, তুমিও চলে আসো। না না, থাক থাক থাক, এমনি বলেছি, তোমার পায়ে যে সমস্যা। তবে হ্যাঁ, তোমার পা ঠিক হলে তারপর আমি এবং তুমি এখানে গোসল করব, ঠিক আছে? আমি বললাম, কিন্তু কেন? আমাকে তুমি এত অনুগ্রহ কেন করছো? সে বলল, পরে বলবো, এখন তুমি এখানে বসে থাকো। আচ্ছা, তোমার বাড়ি থেকে কে আছে? আমি বললাম, আমার বাড়িতে বাবা মা আছে, পাশাপাশি ভাই বোন আছে। আমরা মোট 8 ভাই বোন, আমাদের পরিবারে 10 জন সদস্য। তখন ও বলল যে এতগুলো মানুষ? আমাদের পরিবারে তো আমার আব্বার 3টা স্ত্রী, আর আমরা মোট 16 জন সন্তান। তো সেই হিসাবে ঠিকই আছে, সমস্যা নেই। তবে তুমি বেশ ভালো একটা ছেলে, তোমার কথাবার্তা এবং আচার আচরণ দেখলেই বোঝা যায়। আমি বললাম, কিভাবে বুঝলে তুমি? ও বলল, বোঝা যায়, আমি তোমাকে দেখেছি অনেক আগে থেকে। তাই বলে ও পানিতে আবার ডুব দিল। মরিয়মের আচার আচরণ সত্যি আমার কাছে একদম অদ্ভুত লাগে। ও এমনভাবে আমার সঙ্গে কথা বলে যেন ওকে আমি বহু বছর ধরে চিনি বা বহু বছর ধরে জানি, এরকম একটা আচরণ করে। ওই অবস্থায় আমি মরিয়মকে বললাম, নেমে চলে আসো, ঠান্ডা লাগবে তোমার। সে বলল, বাবা আমার এত চিন্তা। আচ্ছা শোনো, আজকে বিকেলে আমরা একটা জায়গায় ঘুরতে যাব, আমি তোমাকে আমার ঘোড়ায় চড়িয়ে নিয়ে যাব, ঠিক আছে? আমি বললাম, কিন্তু কেন?
ও বললো চলো। তাই বলে ও আমাকে সঙ্গে করে ঘর পর্যন্ত আসলো। আমি একাই হাঁটতে পারি। ঘর পর্যন্ত আসলাম। ওদিকে সকালবেলা আমরা নাস্তা করলাম সম্ভবত কোনো একটা প্রাণীর কাটা মাংস দিয়ে এবং সবজি দিয়ে রান্না করা একটা স্যুপের টাইপের খাবার। খাবারটা বেশ সুস্বাদু ছিল। লবণ না হওয়ার জন্য একটু কেমন কেমন লাগছিল, তবে কিছুদিন যেতেই আমার লবণ না খাওয়ার অভ্যাস পরিবর্তন হয়ে গেল। জিহ্বায় লবণ অত ধরতো না বা ওরকম লবণের প্রয়োজন পড়তো না। ওরকম করে ওদিনকে বিকেলবেলা আমি গিয়ে মরিয়মের সাথে, ওদের একটা ঘোড়া ছিল, মরিয়ম আমাকে ঘোড়ার উপর চড়ালো আর ও নিজে হেঁটে যাচ্ছিল ঘোড়াটা ধরে। মরিয়মকে বললাম, মরিয়ম আমাকে ঘোড়ার উপর না চড়ি তুমি চড়ো, দুজনেই তো চড়া যায়। ও বললো থাক, শুধু শুধু একটা অবলা প্রাণীর উপর এত কষ্ট দিয়ে লাভ কি। ঘোড়াটা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। যে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, দুই প্রান্তে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। এত সুন্দর সুন্দর ফুলের আগে আমি কখনো দেখিনি। একটা ফুলে আমার ঘোড়া থেকে টাচ করা যাচ্ছিল। ফুলটা ধরতে যাব ঠিক সেই মুহূর্তে, ধরার আগেই সমস্ত ফুলগুলো এমনভাবে বন্ধ হয়ে গেল যেন ফুলগুলো লজ্জা পেল। আশেপাশে থাকা প্রায় সমস্ত ফুলগুলো বন্ধ হয়ে গেল। মরিয়ম তখন বলল, কি করলে তুমি এটা? ফুলগুলো লজ্জাবতী ফুল, ওরা ধরা মাত্রই ডুবে যায়। তবে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আশেপাশে কিছু হিংস্র জন্তু জানোয়ার আছে, এই ফুলগুলো আমাদের ওই জন্তু জানোয়ার থেকে রক্ষা করে, তাড়াতাড়ি চলো। ঘোড়া তখন জোরে দৌড়াতে শুরু করলো, আর ওই অবস্থায় মরিয়ম উড়তে শুরু করলো। উড়তে উড়তে এবং ঘোড়া দৌড়াতে দৌড়াতে আমি চলে আসলাম একটা বিশাল উদ্যানের মাঝখানে। খুব সুন্দর গাছপালা দিয়ে উদ্যানটা ঘেরা, আর উদ্যানের মাঝখানে এক একটা গাছে সাদা রঙের ফুল এমনভাবে ফুটে আছে যেন মনে হচ্ছিল পুরো উদ্যানটাই একদম সাদা ধবধবে। মাটিতেও সাদা এবং গোলাপি রঙের ফুল পড়ে আছে। এত সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে যে আমি সেগুলোর দিকে তাকিয়ে একদম অবাক হয়ে গেলাম। সত্যি আমার এমন অদ্ভুত লাগছিল যে এরকম সুন্দর দৃশ্য এর আগে আমি কখনো দেখেছি কিনা আমার মনে পড়ে না। আমি ওই অবস্থায় তখন মরিয়মকে বললাম, তোমাকে অনেক ধন্যবাদ মরিয়ম, তুমি আমার জন্য এগুলো কেন করছো বলো তো? ও তখন বললো, জানি না, আমি তোমাকে পরিজগতে নিয়ে এসেছি কেন তাও জানি না, তবে তোমার চিকিৎসা করানোর জন্য নিয়ে এসেছি এতটুকু জানি। তুমি সুস্থ হও, তুমি সুস্থ হলে আমার ভালো লাগবে এবং আমি ভালো থাকবো। ওইখানে একটি সুন্দর বেঞ্চের উপর বসলাম। বেঞ্চটাও পাথর দিয়ে তৈরি করা ছিল। ও বললো, এটা আমাদের এখানকার পার্ক বলতে পারো, তোমাদের এখানে যেরকম পার্ক থাকে ঠিক ওরকমই পার্ক। তবে একটা জিনিস জানো, আমি এর আগে কোনোদিন মানুষের জগতে যাইনি। আমি বললাম, তাহলে গেলে যে? ও তখন বললো, না কিছু না, থাক বাদ দাও। আমি বললাম, কিন্তু কেন? তুমি মানুষের জগতে যাওনি, কিন্তু তুমি কেন আমাকে ওইখান থেকে নিয়ে আসলে, আর কেনই বাবা তুমি মানুষের জগতে গেলে? মরিয়ম তখন বলল, জানি না, আমার মন চাইলো তাই। এটা কেন হয়েছে আমি জানি না, তবে হঠাৎ করেই আমার মনে হলো যে তোমার কাছে যাওয়া উচিত, আর তোমাকে না দেখে। ওই বলে মরিয়ম থেমে গেল। থেমে গিয়ে আকাশের দিকে তাকিয়ে বললো, ও যে দেখো ড্রাগন পোকা। আমি বললাম, মানে? ও বললো, ও যে দূরে দেখো, ওইগুলোকে ড্রাগন পোকা বলে। ওইগুলো আমাদের এখানকার অলৌকিক এক বস্তু, মাঝে মধ্যে দেখা যায়। আকাশের মধ্যে এক বড় ডানা মেলে উড়ে বেড়ায়, তারপর হঠাৎ করে গায়েব হয়ে যায়। জিনেরা ওদেরকে মাঝে মধ্যে দেখতে পায়। তুমি দেখছো? আমি দেখতে পেলাম। ধোঁয়া উড়িয়ে সে পাখির মতো বাতাস কেটে সামনে বেরিয়ে যাচ্ছে, কিছুক্ষণ বাদে গায়েব হয়ে গেল। ও তখন হাত জোর করে ড্রাগন পোকার দিকে একটা উইশ বা কোনো কিছু একটা করছিল। আমি বললাম, কি করছো? ও বলল, সাধারণত এই পোকাগুলো যদি উড়তে দেখি আকাশে, তাহলে ওদেরকে দেখে আমরা আমাদের মনের কথা প্রকাশ করি বা মনের ইচ্ছে ওদের কাছে জানাই, তখন সেই ইচ্ছেটা পূরণ হয়ে যায়। আমি বললাম, তাই বুঝি সত্যি? ও বলল, হ্যাঁ সত্যি, এবং এটা আমরা সকলেই করে থাকি, আমাদের কাছে বেশ ভালোই লাগে। তুমি কিছু একটা চেয়েও এর পরবার যদি দেখো। আমি বললাম, তুমি কি চাইলে? ও বলল, না আমি কিছু চাইনি। 3 দিন পর আবার আমি ওই কবিরাজের কাছে গেলাম। কবিরাজ আমাকে যতক্ষণ চিকিৎসা করতো, মরিয়ম ততক্ষণ আমার পাশে বসে থাকতো। বসে থেকে বলতো যে, তোমার জন্য আমি অনেক কিছু সব কিছু করতে পারি, তুমি যেটা বলবে সেটাই। আমি বললাম, কিন্তু কেন? তুমি আমার জন্য এটা কেন করছো বা আমাকে? ও তখন বলল, আমি জানি না, তবে তোমার জন্য আমার কাছে সব কিছু করতে ভালো লাগে। কবিরাজ আমাকে পরপর 3 দিন চিকিৎসা করলেন এবং মোট 8 দিন চিকিৎসা করার পরে আমার পা খানিকটা সুস্থ হয়ে উঠল। আমি যখন মরিয়মকে বললাম যে আমার পা এখন আগের থেকে বেশ খানিকটা সুস্থ লাগছে, বেশ খানিকটা ভালো লাগছে দেখো, মরিয়ম তখন বলল, সত্যি? তাহলে তোমার পা ঠিক হয়ে যাচ্ছে, জিনেদের আঁচড় একটু একটু করে উঠে যাচ্ছে। ওদিনকে আমি খুব খুশি ছিলাম, পা হালকা ফেলে হাঁটতে পারছিলাম। মরিয়ম বলল, তোমাকে কবিরাজ কিন্তু বলেছে যে কোনোভাবে পা ফেলা যাবে না, তাহলে পা ফেলছো কিসের জন্য? আমি বললাম, ভালো লাগছে মরিয়ম, আমি
আমার লাঠি যেটা ছিল ওটা কাত হয়ে প্রায় পড়ে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে মরিয়ম আমাকে ধরে ফেলে এবং আমার শরীরের ভর ও সইতে না পেরে সঙ্গে সঙ্গে নিচের দিকে পড়ে যায় এবং আমি নিচেও ওর শরীরের উপর পড়ে যাই। ওর সেই দুধে হালতা শরীর, সে চেহারা, তার খুব কাছাকাছি আমি তখন লজ্জা পেয়ে যাই। আমি তো নিজে থেকে উঠতে পারছিলাম না, ও নিজে থেকে উঠছে না। আমি কষ্ট করে যখন উঠতে যাব তখন ও একটু ঘুরে আমাকে তুলে বলল, আসলে আমি নিজেই তোমার শরীরের ভর ঠেকাতে পারিনি। যাই হোক, আমরা দুজন হেসে উঠলাম। আমি জানি না আমাদের সময় কেমন কাটছিল, তবে সত্যি কথা বলতে এই সময়টা ছিল আমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ সময়। মরিয়ম আমাকে উপকার করছে, কিন্তু তার প্রতিদানে তো আমি তাকে পছন্দ করে ফেলতে পারি না। কিন্তু কেন যেন ওর প্রতি আমার একটু একটু করে ভালো লাগা কাজ করছিল, ওর প্রতি একটু একটু করে কেমন যেন অন্যরকম মায়া কাজ করছিল। সেটা আমি বুঝতে পারছিলাম, কিন্তু সেই মায়াটা কাজ করানো যাবে না, কারণ মরিয়ম আমাকে উপকার করেছে। আমি যদি তার প্রতিদান এরকমভাবে দিই তাহলে নিশ্চয়ই সেটা খারাপ হবে। ওইদিনকে আমি এবং মরিয়ম জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে বিকেলের দিকে বাড়িতে ফিরছিলাম। মরিয়ম মূলত তাদের ফসলের খেতে গিয়েছিল, সেখান থেকে ফসল নিয়ে আসার জন্য। ঘোড়ার ওপরে ফসল সাজানো, তাকে 3টা ঘোড়ায় ফসল সাজানো, আর ও সেগুলোকে নিয়ে আমার সঙ্গে আসছে। আমি তখন হাঁটতে পারি, কোনো সমস্যা হয় না। ফসলের ক্ষেত ওদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, অতটাও দূরে না, তবে মোটামুটি দূরে। আমি এদিক দিয়ে আসছিলাম। আসার পথে হঠাৎ করেই 3টা জিন আমার সামনে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে বলল, তুই তাহলে বান্দরের বাচ্চা এইখানে, তাই না? তোকে এখানে আসতে কে বলেছে, আর তোকে এখানে কে নিয়ে এসেছে? মরিয়ম তখন পেছনে ঘোড়ার সঙ্গে কোনো একটা কথা বলছিল। সঙ্গে সঙ্গেই ওরা আমাকে এরকম করছে ওটা দেখিয়ে মরিয়ম আমার কাছে আসলো। মরিয়ম পরি তখন বলল, তোদের সাহস তো কম না, আমার এখানে এসেছিস, তোর এত বড় সাহস কে দিয়েছে? তখন মরিয়মকে দেখে ওরা বলল, মরিয়ম তুমি? মরিয়ম বলল, হ্যাঁ আমি ওকে নিয়ে এসেছি। আমি সেদিনকে সবটা দেখেছি, কীভাবে তুই ওকে ক্ষতি করছিলি আর কিভাবে ওর ওপর জুলুম করছিলি, সেটা দেখেই আমি এসেছি এখানে, আর ওকে আমি নিয়ে এসেছি। তখন সেই জিন 3টা বলল, কিন্তু মরিয়ম তুই কেন এগুলো করেছিস? মরিয়ম তখন বলল, আমি এগুলো কেন করেছি সেটা আমার বিষয়, তোকে কি সেগুলো আমি কৈফিয়ত দিব? তোদের মতো শয়তান জিন এর আগে আমি কখনো দেখিনি। ওর এরকম হাল করেছিস কিসের জন্য? তোদের বিচার আমি সর্দারের কাছে দিব, আর তোরা এরকমটা কেন করেছিস সেটাও আমি তোদেরকে দেখাবো। তখন সেই জিনগুলোর মধ্যে থেকে একজন দুষ্টু বা শয়তান বজ্জাত জিন ছিল। সে বলল, তুই যা করবি কর গিয়ে, কিন্তু ওকে আমাদের হাতে তুলে দে। ওকে আমরা কয়েকদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু ও যে এখানে এসে বসে আছে সেটা তো আমি জানতাম না। তুই ওকে এখানে কেন নিয়ে এসেছিস? ওই মুহূর্তে মরিয়ম তখন বলল, ওকে আমি কেন নিয়ে এসেছি সেটা তোদের কাছে বলতে আমি বাধ্য নেই, তবে ও আমার সঙ্গেই থাকবে, আমাদের কাছেই। ওই কথা বলতেই আমার হাত চেপে ধরে জিনটা আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। ওই মুহূর্তে মরিয়ম তখন একটা ধাক্কা মেরে ফেলে দিয়ে বলল, ও আমার সঙ্গেই থাকবে এবং এখানেই থাকবে। ওর গায়ে যদি হাত দিয়েছিস একদম মেরে ফেলবো, কুচি কুচি করে কেটে ফেলবো একদম। ওই মুহূর্তে তখন জিনগুলো বলল, তুই ওকে কেন তোর কাছে রাখছিস, বা ওকে তুই কেন ইয়ে করবি? ও একটা সাধারণ মানুষ, আর তুই আমাদের শিকার নিয়ে এসেছিস। তখন সে বলল, ও শিকার না, ও আমার কাছেই থাকবে। তখন একজন বলে উঠল, তুই ও তোর কে, আর তুই ওকে কিসের জন্য এখানে রাখছিস? ওকে আমাদের হাতে তুলে দে, তা না হলে। তখন মরিয়ম রেগে মেগে, খুব ওর রাগে আমি কখনো দেখিনি, সম্পূর্ণ শরীরটা লাল হয়ে যেতে লাগলো। আর ও শূন্য হেসে সেই জিনদেরকে বলল, আমি ওকে ভালোবাসি, ও আমার ভালোবাসা, আমি ওকে পছন্দ করি, এই জন্য আমি ওকে নিয়ে এসেছি। তোরা এখান থেকে চলে যা, আর কোনো কিছু শুনতে চাস, যদি আর কোনোদিন ওর দিকে নজর বাড়িয়েছিস তোদের খবর আছে, তোদেরকে একদম জানে মেরে ফেলব। তখন ওই জিনগুলো বলল, একজন সাধারণ মানুষকে তুই পছন্দ করিস? ওর মধ্যে এমন কি আছে যা আমাদের মধ্যে নেই? আমাদেরকে তো পছন্দ করিস, আমার ওস্তাদ তোকে বহু বছর ধরে পছন্দ করে, কিন্তু তুই তো তাকে কোনো পাত্তা দিলি না। ওই মুহূর্তে সেই জিনটা বলল, দেখে নিব, তুই ওকে ভালোবাসিস বা পছন্দ করিস না, আমি দেখে নিব। তাই বলে ও ওইখান থেকে চলে গেল। আমি তখন সেখানে হাঁ করে দাঁড়িয়ে আছি। আমি ওইখানে ওরকমভাবে বসে পড়লাম। মরিয়ম পরি তখন এসে আমাকে বলল, কি হলো, তোমার কি হয়েছে দেখি, কোনো সমস্যা হয়নি তো? ওরা তোমাকে কোনো আছর দেয়নি তো? আমি বললাম, না। কিন্তু মরিয়ম তুমি এটা কি বললে? মরিয়ম তখন বলল যে, আমি যা বলেছি ঠিকই বলেছি, তবে শয়তানগুলো আমাকে আগে বলতে বাধ্য করে দিয়েছে। ও আমাকে, আসলে আমি তোমাকে পরে বলতে চেয়েছিলাম, তুমি সুস্থ হলে তোমার সঙ্গে আর কিছু সময় কাটাতে চেয়েছিলাম, কিন্তু এমনটা হবে ভাবতে পারিনি। আমি বললাম, কি হয়েছে, তুমি আমাকে কেন পছন্দ করো? তুমি একজন জিন মেয়ে, তাছাড়া কত সুন্দর তুমি দেখতে, আমি কালো এবং অন্যরকম দেখতে, আমি তো একজন মানুষ। তুমি এত সুন্দর একটা জিন হয়ে কেন আমার প্রেমে পড়লে, কেন আমাকে ভালোবাসলে, বা তুমি আমাকে দেখলেও বা কীভাবে?
ও তখন আমাকে বলল, দেখো, ভালোবাসা আসলে কোনো রং দেখে না, কোনো গোত্র দেখে না, কোনো পাত্র দেখে না। আমি তোমাকে কেন ভালোবেসেছি জানো? তোমার সরলতা, তোমার সততা এবং তোমার ইবাদতের প্রতি মুগ্ধ হয়ে। তুমি খুব ভালো একটা ছেলে। আমি বললাম যে, তুমি আমাকে দেখেছো কিভাবে মরিয়ম? ও তখন বললো, তোমাকে আমি দেখেছি কিভাবে সেটা জানতে চাও? আমার কাছে প্রথম দিন তুমি প্রশ্ন করেছিলে যে আমি তোমাকে চিনলাম কিভাবে, জিনের দেশে থেকে মানুষের জগতে কিভাবে গেলাম, বা তোমাকে এখান থেকে কেন নিয়ে আসলাম, আর ওই জিনগুলো থেকে কেন উদ্ধার করলাম, সেটা জিজ্ঞেস করেছিলে, তাই না? আমি বলছি কেন তোমাকে এখান থেকে নিয়ে এসেছি, আর কেনই বা আমি তোমাকে ভালোবাসি। তোমার মনে আছে সেদিনকের কথা, যেদিনকে ওই বখাটে জিনগুলো তোমাকে এইখানে তুলে নিয়ে এসেছিল? আমি বললাম, হ্যাঁ, মনে থাকবে না কেন, আমার মনে আছে। কতক্ষণ বললো, তোমাকে ওই দিনকে সারা রাত ওরা অত্যাচার করেছিল। তারপর ওরা চলে যাওয়ার পর তুমি যে জঙ্গলের কাছে ছিলে, ওই জঙ্গলের পাশ দিয়েই আমি যাচ্ছিলাম। তারপর আমি তোমাকে দেখলাম ওইখানে। ওরা তোমাকে যেভাবে মারধর করছিল বা অত্যাচার করছিল সেটা আমি দেখেছি। তারপর যখন তুমি ওইখান থেকে উঠে হঠাৎ করে নামাজ দাঁড়ালে বা নামাজ পড়তে শুরু করলে, তখন আমি তোমার চেহারার দিকে তাকাই। আমি জানি না তোমার চেহারার মধ্যে কী এমন মায়া আছে, প্রথম দেখায় আমি তোমার প্রেমে পড়ে যাই, তোমাকে আমার ভালো লেগে যায়। তারপর তোমার গুণ, তোমার সমস্ত কিছু দেখে তোমার প্রতি আরও ভালো লাগা চলে আসে। সত্যি কথা, এরকম ভালো মানুষের আগে আমি কখনো দেখিনি, এবং মানুষের প্রতি আমার একটা অন্যরকম টান ছিল অনেক আগে থেকেই। একটা বিষয় আছে জিনেদের এখানে, জানো? বিষয়টা হচ্ছে, জিনেরা যদি একবার কাউকে পছন্দ করে ফেলে, তাকে আজীবন তার নিজের কাছে রেখে দেয় এবং তাকে ভালোবেসে যায়। আমিও তোমাকে সেদিন প্রথম দেখাই পছন্দ করে ফেলেছিলাম। তারপর থেকে কেন যেন আমি বাসায় থাকতে পারতাম না। তোমার প্রতি একটা অন্যরকম আকর্ষণ বোধ কাজ করতো সবসময় আমার মধ্যে, এবং সেই আকর্ষণ বোধ থেকেই আমার তোমার প্রতি একটু একটু করে ভালো লাগা কাজ করে। তারপর এই যে তুমি এখানে 10-15 দিন এসেছো, এই 10-15 দিনে তোমার প্রতি ভালো লাগা থেকে ভালোবাসায় রূপান্তর হয়েছে। আমি সবসময় তোমার আশেপাশে থাকতে চাই, তোমাকে ভালোবেসে যেতে চাই। এটাই আমি তোমার কাছে চাওয়া। তুমি আমাকে ভালোবাসবে? বলো, আমাকে ভালোবাসবে তুমি? আমি বললাম, মরিয়ম, আমি সামান্য একজন মানুষ, খুবই দরিদ্র পরিবারের সন্তান। তুমি আমাকে কেন ভালোবাসলে? তোমাকে যে আমি অপছন্দ করি তা না, তুমি যথেষ্ট সুন্দরী, মায়াবতী, রূপবতী। তোমাকে পছন্দ না করার কোনো কারণ নেই, কিন্তু তোমার গোষ্ঠীর লোকজন বা তোমার বাবা মা বিষয়টা মানবেন? এটা অবশ্যই তিনি মানবেন না। তখন মরিয়ম বলল, মানা না মানা সেটা আমার বিষয়, আমার উপর তুমি ছেড়ে দাও। আমি চাই যে তুমি আমাকে ভালোবাসো এবং আমাকে ভালোবেসে আমার সঙ্গে তুমি থাকো এবং আমাকে তুমি তোমার করে নাও। এটা যদি তুমি করো তাহলে আমি সব থেকে বেশি খুশি হব, যে খুশি হয়তো আর জীবনে কেউ কোনোদিন হবে না। আমি মরিয়মকে তখন বললাম, তোমার যদি এরকমই ইচ্ছে থাকে তাহলে আমিও তোমাকে পছন্দ করি, তবে ভালোবাসি কিনা সেটা এখন বলতে পারছি না, কারণ ভালোবাসা হচ্ছে আত্মা দিয়ে অনুভব করার বিষয়। তোমাকে আমি পছন্দ করি, তোমাকে ভালো লাগে, আমার ভালো লাগা থেকে হয়তো আমারও ভালোবাসা চলে আসবে। মরিয়ম তখন বলল, তোমার মনের মধ্যে ভালোবাসার ফুল আমি ফোটাবো আস্তে আস্তে, তুমি আমার এখানে থাকো, যতদিন ইচ্ছে থাকো। আমি তখন মরিয়মের প্রতি এক প্রকার পাগল হয়ে গেলাম। বাড়ির কথা তখন আমার প্রায় মনেই ছিল না আর কি। আমি যে বাড়িতে ছিলাম বা আমার বাড়িতে কেউ আছে ওরকম কোনো কিছু আমার মনেই হতো না। সবসময় মনে হতো, ধরো বাড়িতে যা হওয়ার হবে, আমি এখানে আছি, ভালোই আছি, এখানে আছি, সুখী আছি। মরিয়ম তখন আমাকে ওই দিন বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পরে আমাকে খুব যত্ন করে নিজে থেকে খাইয়ে দিতে লাগলো। তারপর এভরিথিং মরিয়ম নিজেই করে দিত। আমার কাছে খুব ভালো লাগতো এই বিষয়গুলো। এরপর থেকে মরিয়ম আমাকে সবসময় তার কাছে কাছে রাখতো এবং আমাকে সবসময় এটা ওটা দিয়ে হেল্প করতো। বলতো, তুমি তো আমারই এবং এখানে যা কিছু আছে তার সমস্ত কিছুই তোমার, এবং তুমি এই জিনিসগুলো সবসময় আমার হয়ে ব্যবহার করবে। জিনিসগুলো যখন আমি ওর কাছ থেকে নিতাম তখন আমার কাছে খুব আনন্দ লাগতো। ও আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত। এরকম করে বেশ কিছু দিন কাটতে থাকে। আমি আস্তে আস্তে করে সুস্থ হয়ে যেতে থাকি। আমি যেগুলো নিজে করতে পারতাম না, মরিয়ম আমাকে সেগুলো করে দিত এবং বলতো যে এগুলো তো সব আমারই। মরিয়ম আমাকে একদিন বলেছিল, আমি যখন সুস্থ হয়ে যাব তখন সে সকালবেলা উঠে পুকুর ঘাটে আমাকে গোসল করতে নিয়ে যাবে, মানে ওই জলধারার পাশে, যেখানের পানি সবসময় স্বচ্ছ কাচের মতো বয়ে চলেছে এক পাশ থেকে ওই পাশে, মানে সম্পূর্ণ একটা পাহাড়ি অঞ্চল, ঠান্ডা শীতল পানি, তার মধ্যে আবার এরকম সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে মরিয়মরা বসবাস করে। জিনেদের গ্রাম একটু কম ঘনবসতিপূর্ণ। এই প্রান্ত থেকে ওই প্রান্ত এরকম করে সোজা অনেকটা পথ চলে গিয়েছে গ্রামের মাঝখান দিয়ে। সেদিনকে বিকেলে আমি মোটামুটি ভালো মতো হাঁটতে পারছিলাম, পা ঠিক হয়ে গিয়েছিল, আর তেমন কোনো ব্যথা ছিল না,
কবিরাজও বলে দিয়েছে এখন থেকে চাইলে আমি এমনিতেই খুব ভালোভাবে হাঁটতে পারবো। ওই অবস্থায় আমি হাঁটতে শুরু করলাম। মরিয়ম এবং আমি হেঁটে যাচ্ছিলাম অনেকটা পথ। জলরাশির পাশ দিয়ে হেঁটে গিয়ে আমি যখন সেই বড় বিশাল অশ্রু দিঘির পাড়ে বসলাম, দিঘির পানিটা কাচের মতো স্বচ্ছ। যখন একটু একটু করে রাত নেমে আসলো, ওইখানটা খুব সুন্দরভাবে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হলো। আকাশ থেকে জ্যোৎস্না নেমে আসলো। তারপর সেখানে দূরে আসমান থেকে কিছু পরীরা গোসল করতে এসেছিল। ও তখন বলল, এই দিঘিতে পরীরা রাতের বেলা গোসল করতে আসে। আমি তখন বললাম, আচ্ছা মরিয়ম, তুমি আমার মতো একজন কানা ছেলেকে কেন ভালোবাসলে? আমার কোনো কিছু নেই, চাল নেই, চুলো নেই, কোনো কিছুই নেই। মরিয়ম তখন বলল, ভালোবাসা কোনো কিছু দেখে নাই, এর আগেও তোমাকে বলেছি। তোমাকে সেদিনকে প্রথম দেখাই পছন্দ করে ফেলেছিলাম। এটাই হয়তো তোমাকে ভালো লাগার একটা অন্যতম কারণ, অন্যরকম ভালোবাসা, তাছাড়া আর কিছু না। মরিয়মের দিকে তাকিয়ে তখন ওর কাঁধে মাথা রাখলাম, ওর হাত ধরে বসে রইলাম। বেশ খানিক্ষণ সেখানে বসেছিলাম। তারপর গল্প করতে করতে কখন মরিয়মের বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছি আমার মনে নেই, আমি জানিও না। ওই দিনকেই প্রথমবার মরিয়ম আমাকে ওর বুকের সঙ্গে চেপে ধরে শুয়েছিল। বেশ খানিক্ষণ পর তিনজন জিন, দুজন মুরব্বী জিনকে নিয়ে আমার কাছে এসে উপস্থিত হলো। আমাদেরকে সঙ্গে সঙ্গে সেখানে তুলে ফেললো। তুলে বলল, দেখেন একজন মানুষকে নিয়ে মরিয়ম কি করছে, এরকমভাবে নষ্টামি করছে। এই কথা বলার পর সেই মুরব্বী জিন দুটো বলল, তুমি অমকের মেয়ে না? তোমার সঙ্গে তো এরকমটা, এটা আসলে ঠিক হয়নি। তোমার বাবাকে নিয়ে পঞ্চায়েতে আসো, এখানেই তোমাদের সমস্ত বিচার করা হবে। হয় তোমার কঠিন বিচার হবে, আর না হয়তো এই ছেলেটার। ওই মুহূর্তে তখন সকলকে পঞ্চায়েতে ডাকা হয়। ওইখানকার মুরব্বী যেসব জিনেরা আছে সকলে বসে পঞ্চায়েতে কথা বলে। মূলত ওই তিনটা বখাটে জিন চাচ্ছিল আমাকে ফাঁসাতে আর মরিয়মকে ওদের করে নিতে আর কি। মরিয়মকে ওরা পছন্দ করে। তখন পঞ্চায়েতে ডাকা হলো, মাঝখানে আমাকে এবং মরিয়মকে বসানো হলো। মরিয়মের আব্বাজান সেখানে বসে আছে। মরিয়মের আব্বাজানকে বলল যে, তোমার মেয়ে এরকম কাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছে, এটা তো ঠিক না। আমাদের গ্রামের মধ্যে একটা মান সম্মান ইজ্জত আছে। একজন মানুষকে নিয়ে এসে তাও জিন হতো তাহলে মানা যেত, তার সঙ্গে আমরা বিয়ে দিতাম, কিন্তু ওর সঙ্গে কিভাবে দিব? মরিয়ম তখন বলল, আমি ওকে বিয়ে করতে চাই। আপনারা যদি অনুমতি দেন তাহলে ওকে আমি বিয়ে করব এবং ও এখন থেকে আমার সঙ্গেই থাকবে। আপনারা আমাকে সেই অনুমতিটুকু দিন। ওই মুহূর্তে তখন মরিয়মের আব্বা বলল, তুই এটা কি বলছিস? তুই একজন মানুষকে বিয়ে করবি? মরিয়ম তখন বলল, হ্যাঁ আব্বা। ওই মুহূর্তে সকলের মুখ ছানাবড়া হয়ে গেল, কারণ পঞ্চায়েত যে সর্দার আছে তিনি যেটা বললেন যে ঠিক আছে, ও যদি বিয়ে করতে চায় তাহলে বিয়ে করুক, তবে ওকে এখানে আজীবন থাকতে হবে। মরিয়ম কোনোদিন মানুষের জগতে যেতে পারবে না, আর ও এখানেই থাকবে, ঠিক আছে? আমি তখন বললাম, জি ঠিক আছে, আমি এখানেই থাকবো। আমি মরিয়মকে ভালোবাসি এবং মরিয়মের সঙ্গেই থাকবো। মরিয়ম যে আমাকে বশ করেছিল, আমার কাছে এরকম কোনো কিছু মনে হতো না। মনে হতো যে আমার নিজেরই ইচ্ছে কারণে বাড়ির দিকে যেতে বা বাড়িতে চলে যেতে আর কি। আমি মরিয়মের সঙ্গে এখানে থাকার সিদ্ধান্ত নিলাম। তবে সত্যি সত্যি মরিয়ম আমাকে বশ করেছিল এখানে থাকার জন্য। আমাকে হচ্ছে বাড়ির কথা চিন্তা করতে দিত না বা কখনো ভাবতে দিত না যে আমি বাড়িতে চলে যেতে পারি। এই অবস্থায় মরিয়মের সঙ্গে ওই দিনকেই পঞ্চায়েতের সকলের সামনে আমাদের বিয়ে দেওয়া হয়। আমি নিজে খুব খুশি ছিলাম। এখানকার নিয়ম হচ্ছে, কোনো মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হলে তাকে নির্ঘাত শ্বশুর বাড়িতে যেতে হবে, বাবার বাড়িতে সে থাকতে পারবে না। তা ওই ছেলের কোনো কিছু থাকুক বা না থাকুক। আমাদেরকে পঞ্চায়েত থেকে একটা জায়গা উপহার দেওয়া হয়। বলে কি যে, ওই প্রান্তের জায়গাটা তো খালি, তোমরা তোমাদের বাবার বাড়ির ওইখানে এই ঘরটা বানাও। এখানে একটা খুব সুন্দর ঘর নির্মাণ হবে আজকে রাতের মধ্যেই, নবদম্পতিকে সেখানে দেওয়া হবে। পঞ্চায়েতের তরফ থেকে এরকমটা ইয়া করা হলো, কারণ এই গ্রামে এটা প্রথম ছিল যে একটা মানুষ একটা জিন মেয়েকে বিয়ে করেছে, এবং সেটাও সকলে দেখার জন্য উৎসুক হয়েছিল। গ্রামের সকলে সেটা জানাজানি হয়ে গেল। ওরা সকলে বিষয়টা জানতো এবং সকলে জানতো যে ওইটা মানুষের বাড়ি এবং মানুষ এখানে থাকে। অনেকেই আমাকে দেখতে আসলো। ওইদিনকে রাতারাতি জিনেদের মাধ্যমে জায়গাটা পরিষ্কার করে সেখানে একটা বড় ভবন নির্মাণ করা হলো। পাথর দিয়ে খুব সুন্দর একটা বাড়ি নির্মাণ করা হলো। একটা বাড়িতে যা যা থাকা দরকার সমস্ত কিছুই তৈরি করা হলো মাত্র এক রাতের মধ্যে। সেখানে আমাদের বাসর ঘর সাজানো হলো এবং এভরিথিং করা হলো। আমার যে ছোট দুটো শালি ছিল তারা এসে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে গেল। আমি তো তখন মোটামুটি ভালোই সুস্থ এবং আমি সব কিছুই করতে পারি, হাঁটতে পারি, আবার যে কোনো জিনিস ধরতে পারি, পায়ে কোনো সমস্যা ছিল না। মরিয়ম এবং আমাকে সকলের উপস্থিতিতে বাসর ঘরে ঢোকানো হলো এবং এখানকার একটা রীতিরিবাজ অন্যরকম। বাসর ঘরে ঢোকার আগে এখানকার যে জামাই থাকে সে বাসর ঘরের দরজা লাগানো মাত্রই আশেপাশে সকলে এখান থেকে চলে যায় এবং আশেপাশে কেউ সেখানে থাকে না। একটা নিরিবিলি পরিবেশ, বাইরে নানান ধরনের পোকা পাখি ডাকছে, দূরে ঝর্ণার আওয়াজ আসছে। আমি ওর কাছে গেলাম,
সম্পূর্ণ সাদা রঙের একটা জামা পরা, খুব বড় একটা গাউন জাতীয় জামা। ওর পরনের মাথার ওড়নাটা সরিয়ে ফেললাম। এখানকার জিনেরা খুব বড় বড় দামি দামি গহনা পরে থাকে, সম্পূর্ণ স্বর্ণের গহনা। আমি ওর ঘোমটাটা সরালাম, সরিয়ে তখন ওর কাছে যখন গেলাম, ও আমার দিকে তাকালো, তাকিয়ে বলল, এই রাতটার অপেক্ষায় আমি ছিলাম, কবে যে তোমাকে নিজের করে পাবো সেটার জন্য। তারপর ও আমাকে টেনে নিল ওর বুকের সাথে। ওদিনকে আমাদের মধ্যে মেলামেশা হলো, আমাদের রাতটা খুব ভালো গেল। আমি আমার জীবনে কোনোদিন এত আনন্দ পাইনি যতটা কিনা ও আমাকে এরপর থেকে দিতে লাগলো। এবং সত্যি কথা বলতে আমি আমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ উপহারটুকু বোধহয় এখানে আসার পর পেয়েছিলাম। আমি আমার জীবনে অনেক দারিদ্রতা দেখেছি, অনেক কষ্ট দেখেছি। এখানকার আরেকটা ঋতু ছিল যে জিন মেয়েরা সাধারণত ফসলের ক্ষেতে কাজ করে, আর যেসব জিনেরা আছে তারা মূলত হচ্ছে কৃষিকাজের পাশাপাশি ফসল, গবাদি পশু লালন পালন সহ আরও বেশ কিছু কাজ করে। আর কিছু কিছু জিন আছে শহরে গিয়ে কাজ করে। এই জিনেদের শহর অঞ্চলও আছে যেখানে গিয়ে থাকে ওরা। আমি ওইখানে থাকতে শুরু করলাম। আমার জীবন আস্তে আস্তে খুব ভালোভাবে কাটতে শুরু করলো। জীবনের গতি কোন দিকে আগাচ্ছিল জানি না, তবে আমাদেরকে চাষ করার জন্য ফসল দেওয়া হলো, মানে জমি দেওয়া হলো, এবং পাশাপাশি বীজও দেওয়া হলো। এখানে জব এবং ভুট্টার চাষ সব থেকে বেশি করা হতো। ওরা এগুলোর আটা দিয়ে রুটি বানিয়ে খেত। আরও কিছু ফসল ছিল যে ফসল চাষের পদ্ধতি আমাকে আমার স্ত্রী মরিয়মই শিখিয়ে দিল। সে আমাকে বলতে এরকমভাবে চাষ করতে হবে। অন্যান্য জেলেরা তাদের স্ত্রীকে সাহায্য করতো না, তবে আমি এবং মরিয়ম আমাদের সুখের সংসার করতে লাগলাম সেখানে। ওইখানে আমাদের ফসলের জমিতে খুব সুন্দরভাবে সব কিছু চাষবাস করতাম, যা কিনা আমার কাছে ছিল সব থেকে প্রিয় কাজগুলোর মধ্যে একটি। আমি তো ওইখানেই থাকতাম, আমি কাজ করছিলাম। মরিয়ম একদিন খাবার নিয়ে আমার কাছে আসলো। জমিটা আমাদের বাড়ির পাশেই ছিল। এত সুন্দর জায়গা, সত্যি মানুষ এখানে কেন আসে না সেটাই আমার চিন্তার বিষয়। আমার এখান থেকে যাওয়ার কোনো চিন্তাই নেই। দেখতে দেখতে সময় গড়াতে লাগলো। মরিয়ম আমাকে প্রত্যেকদিন খাবার রেঁধে নিয়ে আসতো আমার জন্য। লবণ ছাড়া খাবার খাওয়া আমার অভ্যাস হয়ে গিয়েছিল। এখানে মরিয়মের সঙ্গে থাকতে থাকতে, যদিও মরিয়মের শরীরটা একটু অন্যরকম, শরীরের বাইরে যেরকমই হোক না কেন, যেখানটায় মূলত হচ্ছে সঙ্গম করে, সঙ্গমের জায়গাগুলো সাধারণ মেয়ে মানুষের থেকে আলাদা এবং ভিন্ন রকম। পাশাপাশি তার স্তনের সাইজ এবং ওদের আকারও একটু ভিন্ন হয়, কারণ জিনেরা একসঙ্গে প্রায় 5-6টা সন্তানের জন্ম দিতে পারে। সেই ক্ষেত্রে একই স্তন্য থেকে 2-3টা শিশু সেই দুধ পান করতে পারে। এরকম টাইপের, মানুষের থেকে আলাদা। সব মিলিয়ে ওর সঙ্গে আমার সংসার বেশ ভালো চলছিল। আমি ওর সঙ্গে জীবনযাপন করতে লাগলাম। আমাদের ফসল হচ্ছিল, আমরা খুব সুখে শান্তিতে বসবাস করতে লাগলাম। দেখতে দেখতে বছরখানিক ঘুরে গেল। মরিয়মের পেটে আসলো আমাদের সন্তান। এটার জন্যই মূলত ওর বাবা মা অপেক্ষায় ছিল, কারণ মরিয়ম ছিল ওই বাড়ির সব থেকে বড় মেয়ে এবং একটা সন্তান হবে সেটার জন্য সকলে অপেক্ষা করছিল। আমি সত্যি এটা কল্পনা করতে পারিনি যে আমাদের সন্তান এত সুন্দর হবে, আর আমি এরকমটা কখনো দেখিও নি। আমাদের একই সঙ্গে 3-3টা সন্তান হলো, মানে যমজ নয় ত্রিমজ সন্তান যেটাকে বলে। এবং আমি সত্যি সত্যি এই গোত্রের জিনেদের দেখে অবাক হয়ে গেলাম। আমি জিনেদের সম্পর্কে বেশি কিছু জানতাম না, তবে যতটুকু জানতাম বা জেনেছি শুনেছি, জিনেরা যে এরকম হয় তা আমার ধারণা ছিল না। 3টা সন্তান হলো এবং 3টা সন্তানই দেখতে প্রায় একই রকম, একই চেহারার। 2টা ছেলে, একটা মেয়ে। মেয়েটা সবসময় আমার কাছে থাকতে চাইতো, আমার কাছে পড়ে থাকতো এবং আমাকে সবসময় বেশি আদর করতো। আমি ওদের ওইখানকার ভাষায় কথা বলা শিখে গিয়েছিলাম। এখানে এসেছি ততদিনে 3 বছর হয়ে গিয়েছে। 3 বছরে ও আমাকে এরকম ভাবে এত আদর যত্ন করে রাখবে আমি কখনো ভাবতে পারিনি। মরিয়ম আমাকে সত্যিই খুব আদর যত্ন করে ভালোবাসে, আমাকে খুব যত্ন করে, আদর করে, খুব ভালোবাসে। এটার থেকে আমার কাছে হয়তো ওর কিছু আর চাওয়ার নেই। একদিন বিকেলবেলা আমি বসেছিলাম আমাদের ওই ঝিলের পাশে, যেখানে মূলত হচ্ছে ওই বড় জলধারাটা বয়ে যায়। তো হঠাৎ করেই আমার কি যেন মনে হলো, বাড়িতে যাওয়ার ইচ্ছে হলো, বা আমি বাড়িতে যাব সেই কথা মনে পড়তে লাগলো। মরিয়ম তখন আমার পাশে এসে বসলো, বলল, কি ব্যাপার, এখানে বসে আছো, মন খারাপ কেন? আমি তখন বললাম, মরিয়ম, আমাকে একটু বাড়িতে যেতে হবে, আমাকে তুমি বাড়িতে নামিয়ে দিতে পারবে? মরিয়ম তখন সঙ্গে সঙ্গে রেগে গেল, বলল, না, তোমার বাড়িতে যাওয়া যাবে না, এখানেই থাকতে হবে তোমাকে। তোমাকে সর্দার কি বলেছিল মনে নেই? তুমি বাড়িতে যেতে পারবে না। আমি বললাম, কিন্তু বাড়িতে যাওয়া আমার জরুরি। আমার কেন যেন মনে হচ্ছে যে আমার মায়ের কিছু হয়েছে, আমার মায়ের কথা খুব মনে পড়ছে। মরিয়ম তখন খুব রেগে গেল। ওর আগুন ঝরা চোখ সেদিনকে আমি প্রথম দেখলাম। মরিয়ম আমাকে সবসময় আদর করে, সবসময় ভালোবাসে, কখনো ধমকি দিয়ে কথা বলে না, কখনো খারাপ কোনো কিছু বলে না। কিন্তু সেদিনকে মরিয়ম আমার দিকে তাকিয়ে এমন আগুন ঝরা দৃষ্টিতে আমার সঙ্গে কথা বলল, যা কিনা আমি কোনোদিন শুনিনি ওর কাছে। ও
ওদিনকে মরিয়মের সঙ্গে আমি কোনো কথা বললাম না। আমি বললাম আমার কেন যেন মনে হচ্ছে আমার মা হয়তো তার কিছু হয়েছে, আমাকে আমার বাড়িতে যেতে হবে। মরিয়ম সেদিনকে আমাকে নলপাত করে বোঝালো, দেখো জিনেদের এখান থেকে যাওয়ার কোনো নিয়ম নেই, তুমি এখন এখান থেকে চলে গেলে মূলত হচ্ছে আমি কাকে নিয়ে থাকবো। আমি বললাম আমি তো চলে যাচ্ছি না বাবা, আমি তো চলে আসবো এখান থেকে, তুমি চলো না। কেন যেন আমার মনে হচ্ছে যে আমার মায়ের কিছু একটা হয়েছে, আমাকে বাড়িতে যেতে হবে। ও তখন বললো আচ্ছা ঠিক আছে। ও নিজের খাতিরে মানে আমার জন্য ওইটা বলল, জিনেদের নিয়ম ভঙ্গ করবে সেটা বলল। তো যাই হোক, ওই দিনকে রাত্রেবেলা আমাকে ওর সঙ্গে করে, বাচ্চাদেরকে নেয়নি, আমাকে সঙ্গে করে ও আমাদের বাড়িতে আসলো। রাত তখন প্রায় 1:30 বাজে। আকাশে তখন ঘন কালো পূর্ণিমা। তো এই অবস্থায় আমাকে তখন আমি ডাক দিলাম মাকে, মা। মা ঘর থেকে বেরিয়ে আসলো। সে বললো কে বাজান? আমি বললাম মা আমি। ওই কথা শোনার পর আমার মা আমাকে দূর থেকে এসে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরার পর আমার মা দেখে কি যে আমার পেছনে একটা কালো ছায়ার মতো কিছু একটা দাঁড়ায় আছে। তো ওই মুহূর্তে তখন সে আমাকে জড়ায় ধরে সেই কালো ছায়াটাকে বলে, তুই এখান থেকে চলে যা, আমার ছেলেকে ছেড়ে দে, তুই একটা জিন, আমি জানি, আমাকে তান্ত্রিক বলেছে, তুই একটা শয়তান জিন। ওই কথা বলার পর আমি মাকে বললাম, মা ও শয়তান না, ও আমার স্ত্রী, আমি ওকে বিয়ে করেছি, আমরা এখানে থাকি, মা আমি তোমাকে দেখতে এসেছি, তোমার কি অবস্থা মা? তখন সে বলল যে আমি অসুস্থ কয়েকদিন ধরে, শরীর ভালো লাগে না, তোর কথা খুব মনে পড়ছিল। তুই কীভাবে জানলি যে আমি তোর কথা মনে করছিলাম? আমি তখন বললাম, মা কেন যেন তোমার কথা মনে পড়ছিল আমার, আমি এখানে বিয়ে করেছি, ও আমার স্ত্রী, ওখানে আমার 3টা সন্তান আছে। এই যে দীর্ঘ 8 বছর পর আমি তোমার এখানে আসলাম, এখানে এসেছি মূলত হচ্ছে তোমাকে দেখার জন্য, আমি এখানে থাকতে আসিনি মা, আমাকে ওইখানে চলে যেতে হবে, ফিরে যেতে হবে চিরদিনের জন্য, আমি কোনোদিন এখানে আসতে পারবো না, আমাকে ওইখানে ফিরে যেতে হবে। আমার মা এই কথা বলার পর সে কান্নায় ভেঙে পড়ল, বলল, বৌমা ও বৌমা, তুমি আমার ছেলেটাকে রেখে যাও, আর না হলে মাঝে মধ্যে দেখা করাইতে নিয়ে এসো, ওকে ছাড়া আমার খুব খারাপ লাগে। তখন মরিয়ম দৃশ্যমান হলো। মরিয়মের দিকে তাকিয়ে আমার মা চিৎকার দিয়ে উঠল, কারণ মরিয়মকে সে বিভৎস রূপে এবং ভয়ঙ্কর রূপে দেখতে পাচ্ছিল। ওই মুহূর্তে আমি বললাম, কি হলো মা? মরিয়মের দিকে আমি তাকিয়ে বলি, কি হয়েছে মরিয়ম? ও তখন বললো, না কিছু না। খানিকক্ষণ বাদে মরিয়ম মানুষের রূপ ধারণ করলো। মরিয়মের চেহারাটা খানিকটা পাল্টে গেল, আমিও যেন দেখে ওকে চিনতে পারছিলাম না। ওই মুহূর্তে তখন মা বলল কি যে এই বুঝি তোর বউ, তোর সন্তানরা কই? আমি বললাম, মা ওদেরকে রেখে এসেছি, আমি আসবো, আবার কোনো একদিন আসবো তোমার সঙ্গে দেখা করতে, তুমি তাহলে এখন থাকো, আমাকে যেতে হবে। মা বললো, কিছু একটা খেয়ে যা। তখন মরিয়ম বলছিল আমাদেরকে ফিরে যেতে হবে, আমাদের গোত্রের জিনেরা যদি জেনে যায় তাহলে আমাদের ক্ষতি হবে, তুমি চলো আমার সঙ্গে, গেলে খুব ভালো হবে। ওই অবস্থায় তখন মরিয়ম আমাকে এখান থেকে জোর জবরদস্তি করে নিয়ে যায়, এবং যাত্রাপথে আমি ওর সঙ্গে বেশ খানিকটা ঝগড়া করি যে তুমি কেন চলে আসলে এত দ্রুত, মার সঙ্গে আমি থাকতাম একদিন। ও বললো, থাকবা, পরে গিয়ে থাকবা, এখন না, তুমি চলো আমার সঙ্গে। তারপর ওই দিনকে এখান থেকে চলে আসলাম। চলে আসার পর কি এমন হলো আমি জানি না, আমার আবার বাড়ির কথা ভুলে যেতে লাগলাম, আমি বাড়ির কথা মনে পড়ছিল না। মরিয়ম ওই দিনকে আমাকে আমার ওই তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিল, যে কিনা আমার পা ঠিক করেছিল। ওইখানে নিয়ে যাওয়ার পরে আমি আবার কেন যেন বাড়ির কথা ভুলে যেতে লাগলাম, কেন যেন মনে হচ্ছিল যে বাড়ি বলতে আমার কিছুই নাই। তো আমি এই জিনিসটা বুঝতে পারছিলাম না, দ্বিতীয় দফায় বুঝতে পারি নাই যে মরিয়ম আসলে আমাকে এখানে কেন নিয়ে এসেছে, বা আমাকে এখানে এনে কি করতে চাচ্ছে, এই বিষয়গুলো তখন আমি উপলব্ধি করতে পারছিলাম না। তো যাই হোক, আমি থাকতে লাগলাম ওইখানে। তারপর আরও সময় গড়াতে লাগলো, প্রায় বেশ কিছু বছর সময় গড়িয়ে গেল। আমি 8 বছর হয়েছিল তখন ওইখানে গিয়েছিলাম। তারপরে আরও প্রায় 5-6 বছর কাটলো। দীর্ঘ 20 বছর আমি সেখানে থেকেছি, 20 বছর বলতে 19 বছর থেকেছি। তারপর আমার সন্তানরা সব বড় বড় হয়ে গিয়েছিল, প্রায় 15-16 বছর পার হয়ে গিয়েছিল আমি এখানে গিয়েছিলাম। আমি নিজেও তখন ওইখানে মরিয়মের সঙ্গে থাকতে শুরু করেছিলাম, মরিয়মকে ভালোবাসতাম, ওকে যত্ন আত্তি করতাম। আমাদের বাড়ি ঘরদোর আগে থেকে বড় হয়েছিল। আমার যে 2টো সন্তান ছিল, ওরা আমাকে আব্বা বলে ডাকতো, ওদের জিনের ভাষায় কথা বলতো, পাশাপাশি আমি ওদেরকে বাংলাও শিখিয়েছিলাম। তো এর এক পর্যায়ে আমাকে হচ্ছে গিয়ে ওরা কৃষিকাজে সাহায্য করতো, পাশাপাশি ওদেরকে মক্তবে পাঠাতাম, এখানের মক্তব ছিল, ওরা ওদের নানু বাড়িতে যেত। সব মিলিয়ে মরিয়মের সঙ্গে আমার সংসার জীবন বেশ আনন্দে কাটছিল। একদিনকার ঘটনা, আমি এবং মরিয়ম রাতের বেলা আমার শ্বশুর বাড়ি থেকে ফিরছি। তো আমি তো সম্পূর্ণ বসে আছি, মরিয়ম আমাকে সম্পূর্ণ বসে এখানে রেখে দিয়েছে। ওই অবস্থায় আমি ওইখান থেকে বাড়িতে ফিরছিলাম। ফেরার পথে রাস্তার মধ্যে আমার হচ্ছে কি এক মানুষের সঙ্গে দেখা হয়। তো মানুষটা সম্ভবত এখানে এসেছিল কোনো একটা কাজে, এখানে মাঝে মধ্যে মানুষ আসে। তো তিনি একজন পীর সাহেব ছিলেন সম্ভবত। তো পীর সাহেবটা আমাকে দেখে মরিয়মের সঙ্গে,
এবং আমার চোখের মধ্যে একটা কোনো অদৃশ্য জিনিস দেখতে পায়, যেটার কারণে হচ্ছে উনি বুঝতে পারে যে মরিয়ম আমাকে এখানে এনে বশ করে রেখেছে বা আমাকে এখান থেকে যেতে দিতে চায় না। নিশ্চয়ই মরিয়ম আমাকে পছন্দ করে এই জন্য। তো তারপর ওই দিনকে ওনাকে আমি দেখি না, কিন্তু উনি আমাকে দেখছে। আমার মেয়ে সবসময় আমার সঙ্গেই থাকতো, ও আমার পিছু ছাড়তো না, আব্বা বা করতো সবসময়। তো ওই অবস্থায় আমি বাসায় চলে আসি। বাসায় আসার পর আমার স্ত্রীর সঙ্গে তো দিনকে আমি কাজ করে ঘুমাই পড়ি। পরের দিন সকালবেলা আমি উঠি একটু দেরি করে, আমি সকালে কাজে গিয়েছিলাম। তো কাজ থেকে ফিরে আমি শুনি যে আমার মেয়ে বলতেছে যে আব্বা, একজন মুরব্বী লোক আসছিল, এরকম এসে তোমার কথা বলতেছিল, তোমাকে ওই দক্ষিণ পাড়া ওইদিকে যেতে বলছে, ওই জঙ্গলের মধ্যে, ওইখানে তুমি যাও। তাই বললাম ওইখানে কি? ও বললো আব্বা তুমি যাও এখানে। তো এখানে গেলাম। যাওয়ার পর সেই মুরব্বী লোকটা আমাকে বললেন যে তোমার উপর জিনের আছর হয়েছে, তুমি যার সঙ্গে আছো সে তোমাকে আছর করে তোমাকে বশ করে এখানে রেখেছে, এটা তোমার জন্য মোটেই ঠিক না, তুমি এখান থেকে চলো। আমি বললাম কি বলছেন আপনি? আপনি আমাদের সংসার ধ্বংস করতে এসেছেন? আমরা একসঙ্গে বসবাস করছি এখানে 16 বছর ধরে, আমি এখান থেকে যাব না। ও তখন বললো কি 16 বছর ধরে তুমি এখানে বসবাস করছো? এর মাঝখানে কি তুমি কখনো বাড়িতে যাওনি বা মানুষের জগতে ফিরে যাওনি? আমি বললাম না, আমি কেন ফিরে যাব? আমি কি ভালোবাসি, আর আমাদের সন্তান আছে 3টা, আমরা বিয়ে করেছি, সেহেতু আমি এখান থেকে কেন যাব? ওই মুহূর্তে তিনি সঙ্গে সঙ্গেই তার আমার চোখের উপর যে পর্দা ছিল, মানে বশের যে পর্দা, সেই পর্দাটা সরিয়ে ফেললো, একটা দোয়া পড়ে বলল দেখো এবার তুমি চিন্তা করো কেন তুমি যাবা, তুমি 16 বছর ধরে এখানে আছো। তখন আমার বাড়ির কথা মনে হতে লাগলো। তার মানে এর আগে যখন একবার আমার চোখের পর্দা সরে গিয়েছিল কোনো একটা কারণে, বা ওর বয়স হয়তো নষ্ট হয়ে গিয়েছিল কোনো একটা কারণে, কিন্তু আমাকে বশ করে রেখেছিল এখানে আসার জন্য, আমাকে ভালোবাসার জন্য। এটা সত্য যে মরিয়ম আমাকে খুব বেশি ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, আমাকে নিজের করে পেতে চায়, এটা খুবই সত্য কথা, বাস্তব কথা। কিন্তু ও যে আমার সঙ্গে এরকম একটা কাজ করবে তা আমি ভাবতেও পারিনি। আমাকে ওই পীর সাহেব সমস্ত কিছু বলে এবং বলে তুমি যদি এখান থেকে চলে যেতে চাও তাহলে আমি তোমাকে নিয়ে যাব, কোনো সমস্যা নেই, তুমি চলো আমার সঙ্গে, আমি তোমাকে নিয়ে যাব, আর ও তোমার কাছে কোনোদিন আসতে পারবে না। আমি তখন ওকে বললাম না পীর সাহেব, আমি তো মরিয়মকে জিজ্ঞেস করবো সমস্ত কিছু, কিন্তু আসলে সত্যি কথা বলতে আমার এখন বাড়িতে যাওয়ার মতো কিছু নেই। আমার এখানে 3টা সন্তান আছে, আর একটা সন্তান আসতে চলেছে মরিয়মের পেটে, হয়তো সেখানেও যদি 3টা সন্তান যমজ হয় বা ত্রিমজ হয় তাহলে তো আমার আরও 3টা সন্তান হয়ে যাবে, 6টা সন্তান। তো সেই দিক দিয়ে চিন্তা করতে গেলে আসলে আমার এখান থেকে যাওয়াটা ঠিক হবে না। এখন আমার আজীবন এখানেই কাটাইতে হবে, 16 বছর ধরে তো এখানে আছি, দেখি মৃত্যুর আগ পর্যন্ত এখানে এরকমভাবে থাকতে পারি কিনা। তো এই কথা বলার পর উনি তখন বললেন ঠিক আছে, তোমার যদি কখনো মনে হয় যে তোমার বাড়িতে চলে যাওয়া উচিত, তাহলে তুমি আমাকে এই দোয়াটা পড়ে এই তাবিজটা গলায় দিয়ে আমাকে ডাক দিও, আমি তোমার কাছে চলে আসবো। তাবিজটা তোমার কাছে রাখো, এটা ওই শয়তান পরীর কাছ থেকে তোমাকে মুক্তি দিবে বা তোমাকে ছাড় দিবে। ওইটা ওকে তুমি যত ভালো মনে করো, ও কিন্তু তত ভালো পড়ি না, বা এই গোত্রের জিনেরা অত বেশি ভালো না। তোমাকে এখানে রেখেছে তোমাকে ভালোবাসে, পছন্দ করে সেই জন্য, কিন্তু অন্য কেউ হলে তাকে হয়তো মেরে ফেলতো। তুমি হয়তো এর আগেও দেখেছো তোমার পেছনে 3টা জিন লেগে আছে, এখনও ওরা তোমার ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু পারে না শুধুমাত্র তোমার স্ত্রীর জন্য, কারণ সে খুবই ক্ষমতাশালী এই জন্য। আমি তখন বললাম থাক, আমি ওকে এরকমভাবে করতে চাই। ওইদিনকে সন্ধ্যার দিকে আমি বাসায় আসলাম, আমার স্ত্রী মরিয়ম সেও আসলো। মরিয়ম আগে থেকেই সুন্দরী ছিল, কিন্তু আস্তে আস্তে বয়স হচ্ছিল, ওর সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছিল। তো একটা পর্যায়ে মরিয়ম আমাকে ওইদিনকে সন্ধ্যার দিকে আমাকে ওর পাশে বসিয়ে আদর করে খাইয়ে দেয়, ও সবসময় আমাকে খাইয়ে দেয়। আমি তখন মরিয়মকে বলি মরিয়ম তুমি কি সত্যি আমাকে বশ করে রেখেছো বা এরকম কোনো কিছু? আমার দিকে তাকায় বলে আমি তোমার থেকে ছেড়ে যাবো না, আমাকে বশ করার দরকার নাই, আমি জানি তুমি আমাকে বশ করে রেখেছো। ওই মুহূর্তে মরিয়ম আমার দিকে তাকানোর পর দেখলো যে আমার চোখের উপর যে পর্দাটা আছে সেই পর্দাটা নাই, সরে গেছে কোনোভাবে। তো ও চেষ্টা করতেছিল পর্দাটা পুনরায় দেওয়ার, তো আমার কাছে সেই তাবিজটা থাকার কারণে ওরা পর্দাটা দিতে পারতেছিল না। তো ও তখন আমাকে বললো যে কি ব্যাপার, এটা সরলো কিভাবে, তোমাকে কে কি বুঝিয়েছে বলো তো? আমি তখন বললাম কেউ কিছু বোঝায়নি, তবে আজকে আমার এক তান্ত্রিকের সঙ্গে দেখা হয়েছিল, পীর সাহেবের সঙ্গে, উনি একজন মানুষ, ওনার সঙ্গে দেখা হওয়ার পর উনি আমাকে বলছে এই কথা। আমার কথা আমি বিশ্বাস করি নাই, আমি তোমার মুখ থেকে শুনতে চাই আসলে তুমি আমাকে কি সত্যি বশ করে রেখেছো, এটা কি তোমার আসল রূপ না? ও তখন বললো যে এরকম কোনো কিছু না সোনা, তুমি এসো আমার কাছে। আমি তখন সত্যি রেগে গেলাম, রেগে গিয়ে যখন ওর দিকে ধমক দিলাম, ও তখন সঙ্গে সঙ্গে আমার দিকে তাকিয়ে বলল হ্যাঁ আমি একটা শয়তান জিন, এবং আমি তোকে ভালোবাসি বলেই শয়তান জিন। এটা মনে করছিস তো আমি তোকে ভালোবাসি, তোর সঙ্গে কোনোদিন খারাপ কোনো কিছু করেছি? আমি কোনো কিছু করিনি, আর তোকে আমি ভালোবাসি বলেই তোকে আমি বশ করেছি, তাছাড়া করতাম না। আর হ্যাঁ এটা আমার আসল রূপ না,
আমাদের আরও অন্য রূপ আছে। আমার বয়স প্রায় 900 বছরের কাছাকাছি। আমি তোকে ভালোবাসি বলেই এরকম রূপ ধারণ করে তোর সঙ্গে আছি, তোকে ভালোবাসি এই জন্য। আমার আকাশ পাতাল যেন এক হয়ে যেতে লাগলো যে একটা পরী যার বয়স 900 বছর, সে আমাকে ভালোবেসে এভাবে তার কাছে রেখেছে, কিন্তু তাকে আমি যুবতী দেখতে পাই, এবং সম্পূর্ণ যুবতী, চামড়ায় কোনো টান নেই, ভাঁজ নেই, সম্পূর্ণ রূপ ধারণ করে 16 বছর ধরে আমার সঙ্গে সংসার করছে। এক পর্যায়ে আমি ভেঙে পড়ি। আমি তখন বলি, ঠিক আছে মরিয়ম, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমার সঙ্গেই থাকবো, তোমাকে ভালোবাসবো। কিন্তু আমি এটা জানার পর আমার খুব কষ্ট লাগলো, আর কোনো কিছু না। মরিয়মের সঙ্গে আমি প্রায় সপ্তাহখানিক টানা কথা বললাম না। ও নিজে থেকে আমার সঙ্গে কথা বলতে আসতো না। এক পর্যায়ে ও আমার কাছে এসে পা ধরে মাপ চাইলো, বলল, দেখো আমাকে তুমি মাফ করে দাও, আমি একজন পরী হয়ে তোমার কাছে মাপ চাইছি। আমার অনেক অনেক ক্ষমতা আছে, অনেক কিছু আছে, কিন্তু আমি সত্যি কথা বলতে আমি তোমাকে ধোঁকা দিতে চাইনি, কিন্তু ওই যে আমি তোমাকে ভালোবাসি এই জন্য তোমাকে বশ করে আমি তোমার কাছে রেখেছিলাম। দেখো আমাদের সন্তান আছে, আমাদের অনেক কিছু আছে, এখন থেকে চাইলেই কিন্তু তুমি এখান থেকে চলে যেতে পারবে না, আমাদের আরেকটা সন্তান আগত। আমি বললাম, ঠিক আছে, আমি এখান থেকে যাব না কোনোদিন, আমার জীবন যতদিন আছে ততদিন আমি এখানে থাকবো, তোমাদেরকে ভালোবেসেই থাকবো। আমার 3 সন্তান আর পাশে আরেকটা আসতে চলেছিল, তো সকলকে মিলে নিয়ে আমি মোটামুটি বেশ ভালোই ছিলাম। ওই দিনকের পর থেকে মরিয়ম আমাকে বশ করার চেষ্টা করেনি। বাড়ির কথা মনে হলে মরিয়ম আমাকে বলতো, চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি, আমি একটু ঘুরে আসি আমরা। আমি বললাম, থাক, লাগবে না, আমি যতই সব জেনে গিয়েছি, এখন আমার আর বাড়িতে যাওয়ার কোনো কাজ নেই। আমার মা মারা গিয়েছে, খোঁজ নিয়েছি আমি পীর সাহেবের কাছ থেকে, মা আর বাবা কেউই বেঁচে নেই, সেহেতু আমার বাড়িতে গিয়ে আর কোনো কাজ নেই। আর কি আছে, কিছুই তো নেই, সেহেতু আমার বাড়ি থেকে কোনো কাজ নেই। তো মরিয়ম ওদিনকে খুব কান্না করেছিল, আমাকে বলেছিল যে আসলে আমি খুবই দুঃখিত, তোমার সঙ্গে এরকমটা করা মোটেই উচিত হয়নি, আমি আসলে খুবই দুঃখিত, সরি। তো এই কথা বলার পর আমি মরিয়মকে আর কিছু বলি নাই। তারপর থেকে আমাদের সংসার ওরকমভাবেই চলতে থাকে। হয়তো আগের মতো ভালোবাসাটা কাজ করতো না ওর প্রতি, বা ওর মতো ওরকম ছিলাম না। দেখতে দেখতে সময় গড়াতে লাগলো। তো শেষমেশ মনে হয় 2025 সালের মাঝামাঝির দিকে, জুন বা জুলাইয়ের দিকে, ওই টাইমটাতেই হবে, কারণ ওই সময়টাতে যে ফসল হতো সেই ফসল হিসাবে আমরা মাস কাউন্ট করতাম, আর সামনেই শীত হবে। তো ওই অবস্থাতে একদিন আমার স্ত্রী যে ছিল সে অসুস্থ হয়ে পড়লো, খুব ভারী অসুস্থ। সম্ভবত কেউ তাকে বান মেরেছিল বা কেউ কোনো কিছু একটা হয়েছিল, আমি জানি না। মাঝখানে ওর পেটে যে সন্তানটা ছিল সেটাও হয়েছিল, ওইবার আবার একটা সন্তানই হয়েছিল। তো ওই একটা সন্তান, ও তখন মনে হয় ওর বয়স 3 বছর কি 3.5 বছর হবে। ওই সময়টাতে ও ভালোই হাঁটাচলা দৌড়াদৌড়ি করতে পারে। তো ওই অবস্থায় ওর মা অসুস্থ হয়ে পড়লো। তো 4 সন্তান নিয়ে তখন আমি এক প্রকার মুসিবতে পড়ে গেলাম। স্ত্রী নেই বা ওকে দেখভাল করার মতো কেউ নেই। তো তখন বুকের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল, মোটামুটি এটা ওটা খাইতো। তো ওই অবস্থায় ওর মা অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি তখন ওর পাশে বসে সেবা যত্ন করতে লাগলাম, ওকে দেখতে লাগলাম। এক পর্যায়ে ও আমাকে, আমার মরিয়ম মানে যে আমার স্ত্রী ছিল, আমাকে ভালোবাসতো যে, তো ও আমাকে তখন বললো যে, তোমাকে আমি আসলে খুব ভালোবাসি, এই জন্যই বোধহয় আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিচ্ছেন যে তোমাকে আমি বশ করে বা তোমাকে কোনো ক্ষতি করে আমি এখানে নিয়ে এসেছিলাম, এই জন্য হয়তো আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিচ্ছেন, তাছাড়া হয়তো কিছু না। তো ওই মুহূর্তে ওর আসল রূপ ছিল একজন বৃদ্ধা জিন যেরকম থাকে, ঠিক ওরকম বৃদ্ধা একজন জিনের রূপ ধারণ, মানে আসল রূপে ফিরে আসলো, বলে এটাই হচ্ছে আমার আসল রূপ, এবং এরকমভাবেই আমি সবসময় থাকি, কিন্তু আমি তোমাকে একজন যুবতী মেয়ের রূপ ধারণ করে তোমার কাছে গিয়েছিলাম, তোমার সঙ্গে থাকতাম। এটা আসলে সবকিছু আমার প্ল্যানের একটা অংশ ছিল, তোমাকে ভালোবাসার জন্য, তোমাকে কাছে নিয়ে আসার জন্য, সমস্ত কিছু। তবে একটা বিষয় কিন্তু সঠিক, ওই জিনগুলো তোমাকে বশ করেছিল বা ওই জিনগুলো তোমাকে মারতে চেয়েছিল, আমি তাদের থেকে তোমাকে উদ্ধার করেছি। আমার হয়তো আর বেশি দিন নেই আমার হাতে, তুমি আমার সন্তানগুলোকে দেখে রেখো। আমি চেয়েছিলাম তোমার সঙ্গে আজীবন থাকতে, কিন্তু খোদা হয়তো আমাকে বড় একটা রোগ দিয়ে তোমার কাছ থেকে খুব দ্রুতই নিয়ে যাচ্ছেন। তুমি আমার সন্তানগুলোকে এখানে দেখে রেখো, তুমি যদি চাও তোমাকে আমি কিছু ক্ষমতা দিয়ে যাব, এই ক্ষমতা বলে তুমি মানুষের জগতে চলে যেতে পারবে, ওখানে গিয়ে তুমি থেকো, সন্তানগুলোকে দেখে রেখো। তারপর এর পরে প্রায় 4-5 মাস ওর চিকিৎসা করানো হয়, বেশ কিছু কবিরাজ দেখানো হয়, ভালো ভালো দেখানো হয়। তো এক প্রকার শেষমেশ ওর শেষ বয়সে একটা বড় রোগ হয়েছিল, জিনেদের রোগ বলে এটা। তো ওই রোগে ও গিয়ে মারা যায় ভোগে। যেদিনকে মারা যায় সেদিনকে আমি খুব কষ্ট পেয়েছিলাম, কারণ ও আমার খুব কাছের ছিল, প্রায় টানা 19টা বছর ওর সঙ্গে আমি থেকেছি একসঙ্গে, ওর সঙ্গে আমি সংসার করেছি, ওকে ভালোবেসেছি, ওকে এত বেশি আদর যত্ন করেছি। তো সব মিলে বলতে গেলে এই এত বছরের একটা আবেগ, ভালোবাসা, আমি সেদিনকে খুব কষ্ট পেয়েছিলাম, খুব কান্না করেছিলাম। আমার বড় যে ছেলেটা ছিল ও আসলে অনেক কিছু বুঝতো তখন, 3 জনই তো বড় ছিল, যমজ যারা ছিল ওরা অনেক কিছু বুঝতো, ওরা তখন আমাকে জড়ায় ধরে কান্নাকাটি করতে লাগলো। তো এক পর্যায়ে ওইখান থেকে
আমার স্ত্রী মারা যাওয়ার পর তারপর পঞ্চায়েত বসলো যে আসলে তোমার স্ত্রী যেহেতু মারা গিয়েছে তখন তোমার এখানে আর থাকা চলবে না, সন্তানগুলোকে এখানে রেখে তুমি তোমার নিজের জগতে ফিরে যাও, কারণ এখানে তোমার থাকা আর চলবে না। তো অনেকে অনেক কথা বলার পর মূলত হচ্ছে আমার সন্তানরা তো এখানে ছিল, তো সন্তানরা আমার সঙ্গেই চলে যেতে চাই, আর কারোর সাথে থাকবে না বলেছিল। তো ওই ঘটনার পর চার সন্তান সমেত আমি আমার নিজের জগতে ফিরে আসি, আমার নিজ ভিটায় ফিরে আসি। ভিটায় ফিরে আসার পর থেকে আমার সন্তানরা তো আমার সঙ্গেই ছিল, আমার সঙ্গেই থাকতো। তো ওইখানে আমরা থাকি নাই কিসের জন্য, চলে আসছি কিসের জন্য, জায়গা জমি বিক্রি করে। আমি যখন ফিরে আসার পর দেখি আমার জায়গা জমিনের উপর আমার ভাইয়েরা ঘর বাড়ি উঠে সেখানে থাকতেছে। তো অনেক জোর জবরদস্তি করে আমার জায়গা ফাঁকা করে সেখানে ঘর উঠাই। তো আমার সন্তানদেরকে নিয়ে সেখানে আমি থাকতেছি। অনেকেই জানতো যে আমাকে জিনে ধরে নিয়ে গেছিল, এবং 4টা সন্তান নিয়ে আমি ফিরে আসছি। এই 4টা সন্তানই হচ্ছে জিনেদের সন্তান, এবং ওরা যে জিন সেটা আমাদের এলাকাবাসীর অনেকেই জানতো। ওদেরকে উত্ত্যক্ত করতো। ওরা মানুষের মতো চলাফেরা করতে পারতো না, ওরা মানুষের মধ্যে যেতে পারতো না, মানুষরা নানানভাবে ওদেরকে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করতো। একদিন তো আমার ছোট মেয়েটাকে এক কুকুরে প্রায় ধরে কামড়ে মেরেই ফেলবে, এরকম একটা অবস্থা। ও তার ওরকমভাবে জিনেদের মতো ক্ষমতা তখনও পায়নি, তখন ছোট আর কি, ওরকম গায়েব হতে পারে না বা দৃশ্য হতে পারে না, এরকম একটা অবস্থা। তো তারপর ভাবলাম যে না, এখানে আর থাকবো না, এখানে আর থাকাটা চলবে না। তো যশোরের মনিরামপুরের ওই গ্রামের কথা আমি বলবো না, ওই গ্রামটা আমার নিজের পৈতৃক ভিটা, আমার বাবা মা সেখানে সাহিত্য আছে এখনও। আমি তখন ওইখানকার জায়গা জমি আমার যা ছিল সব বিক্রি করে দিয়ে আমি অন্য একটা জায়গায় চলে আসি। এখন যেখানে আছি সেখানে ভালো আছি, সন্তানরা ভালো আছে, ওদেরকে আমি মানুষের জগতে থাকা ট্রেনিং দিয়ে ফেলেছি, ওরা যেরকম থাকে। তবে আমার বড় 3টা সন্তান যারা আছে ওরা আবার খুব খুব ধুরন্ধর, খুব বুদ্ধিমান। আমার সন্তান যেহেতু ওরা খুব বুদ্ধিমান, স্কুলে পড়াশোনা যখন করে বুদ্ধি করেই চলে। ওদের কিছু জিনের ক্ষমতা আছে, কিছু কিছু জায়গা থেকে দূরে থাকতে হয়, সেসব বিষয় সম্পর্কে ওরা জানে, ওরা দূরে দূরে থাকে সেসব জায়গা থেকে। তো ওদেরকে নিয়ে এখন আমি ভালো আছি। আমি ভাবছি না আর বিয়ে করার জন্য বা বিয়ে করব না। তবে ওরা বলে যে তুমি একটা বিয়ে করো, একটা মা নিয়ে আসো আমাদের জন্য, মানুষ মাই হোক কিন্তু ওরা আমাদেরকে ভালোবাসবে, আদর করবে। তাই বললাম, শোন বাবা, শোন মা, আসলে মূলত তেলে জলে কখনো মিশ খায় না, আর এক গাছের ছাল অন্য গাছে কখনো লাগে না। সেহেতু নতুন মা আসলে হয়তো ওই তোর মার মতো আদর করবে না। আমি তোদের বাবা, আমি তোদের মা, এখন থেকে তোরা আমার সঙ্গে এরকমভাবেই থাকবি, আমি তোদেরকে আগলে রাখবো। তো ওরা ওরকমভাবেই আছে, এরকমভাবেই আমরা থাকতেছি এখন। তো এই ছিল হচ্ছে আমাদের পরিবারের ঘটনা, আমার জীবনের ঘটনা, আমি এখন যেভাবে আছি। তো আশা করি আমাদের ঘটনাটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ কণ্ঠে আমি RJ ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম। আমাদের ফেসবুক পেজটি যদি আপনি ফলো দিয়ে না রাখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দ্য মেগা বক্সের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।